এই, তুমি আমাকে টাচ করলে কোন সাহসে? সরো বলছি, মেজাজ খারাপ করবে না। টাচ করব না কেন? আপনি আমার স্ত্রী। কিছুক্ষণ আগেই আমাদের বিয়ে হয়েছে। উফ, কতবার বলবো মানি না আমি এই বিয়ে। কেন বুঝতে পারছো না তুমি? তোমাকে কখনো মানতে পারবো না আমি। মানবেন না বললেই হলো নাকি? বিয়ে যখন হয়েছে তখন মানতেই হবে। বিয়ে কোনো ছেলে খেলা না। বিয়ে ছেলে খেলা না, কিন্তু আমার সাথে তো ছেলে খেলাই হয়েছে। এটা কিভাবে সম্ভব তোমার সাথে আমার বিয়ে? ছি ছি, আমি এটা ভাবতেই পারছি না। লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। দেখুন, যা হবার হয়েছে। এত ভাবলে বিষয়টা আরো জটিল হয়ে যাবে। একটু নর্মাল থাকার চেষ্টা করুন। নর্মাল থাকবো? তুমি কিভাবে বলতে পারছো এই কথা? আমি তো ভাবতেই পারছি না এইভাবে জীবনটা এলোমেলো হয়ে যাবে। উফ, কিছুতেই শান্তি পাচ্ছি না আমি। এত হাইপার হচ্ছেন কেন? যা হয়েছে তাতে তো আমাদের কোনো হাত ছিল না। তাহলে এত রিয়্যাক্ট করছেন কেন? তুমি এমন ভাব করছো যেন তোমার কাছে সবটাই একদম স্বাভাবিক, একদম নর্মাল ভাবে নিয়েছো সব। সব স্বাভাবিক না হলেও স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি। কারণ বিয়ে পবিত্র। এটা নিয়ে ছেলেখেলা করার ইচ্ছে নাই। আর বিয়ে বাঁচিয়ে রাখতে যা করতে হবে সেটাও করব আমি। কি করবে তুমি? একদম আজে বাজে কাজ করার চিন্তা মাথায় আনবে না ইমন। বউ বেশি বাড়াবাড়ি করলে সেটাও করতে হবে। কিছু করার নাই। তাই কথা না বলে চুপচাপ থাকুন। এত রাগ দেখাবেন না। রাগ দেখাবো না? তুমি কি জানো আমার ভেতরে এখন কি চলছে ইমন? আমার মাথার ভেতরটা এমন এলোমেলো হয়ে আছে যে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। আমি কখনো ভাবিনি আমার জীবনটা এক রাতের মধ্যে এইভাবে উল্টে যাবে। আমি এই ঘরে থাকতে পারবো না, আমি পারবো না ইমন। নীলা কথা শেষ করে চোখের কোণ মুছতে মুছতে দরজার দিকে চলে যেতে নিল। বুকের ভেতর জমে থাকা অপমান আর রাগ যেন তাকে শ্বাস নিতে দিচ্ছে না। সে দরজার হাতল ধরতেই ইমন হঠাৎ পিছন থেকে শক্ত করে টান দিয়ে তাকে নিজের বুকে ঘুরিয়ে নিল। ছাড়ো আমাকে। তুমি ভাবছো জোর করলেই সব ঠিক হয়ে যাবে? আমি কোনো খেলনা না যে যেখানে খুশি টানটানি করবে। ইমন নীলার সামনে দাঁড়িয়ে গভীরভাবে তাকালো। তার কণ্ঠে রাগ কম, জেদ বেশি। আপনি খেলনা না বলেই টানছি নীলা। খেলনা হলে ছুঁড়ে ফেলে দিতাম। কিন্তু আপনি আমার বউ, আর বউ পালিয়ে সমস্যার সমাধান করে না। বউ বউ করে মাথা খেও না। একটা সই আর কিছু লোকের কথায় কি সত্যি সব বদলে যায়? আমার ইচ্ছা, আমার স্বপ্ন, আমার জীবন, সেগুলোর কোনো দাম নেই? নীলার চোখ ভিজে উঠল, কিন্তু সে কাঁদতে দিল না। তার ভিতরে যে এখন কি ঝড় বয়ে যাচ্ছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। তুমি জানো ইমন, আমি সারা জীবন নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছি। আজ হঠাৎ করে কেউ এসে বলল তুমি কার বউ, আমি এটা মেনে নেব কিভাবে বলো? জানি আপনার জন্য সবটা হঠাৎ, কিন্তু আমার জন্যেও সহজ না। তবুও আমি পালাইনি নীলা। কারণ বিয়ে পালানোর বিষয় না, লড়ে টিকিয়ে রাখার বিষয়। নীলা আবার ঘুরে যেতে চাইলে ইমন তার কবজি ধরে ফেলল। সে কিছুতেই ছাড়তে পারবে না এখন। নীলা এখন তার দায়িত্ব। হাত ছাড়ো। আমি রাগে কি করে ফেলবো জানো না তুমি? ইমন এক পা এগিয়ে এসে নীলার খুব কাছে দাঁড়ালো। দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। রাগ করেন, ভাঙেন, চিৎকার করেন, কিন্তু দরজা খুলে পালাবেন না। এই কথা বলেই হঠাৎ ইমন আলতো করে নীলার ঠোঁটে ঠোঁট চুইয়ে দিল। নীলার শরীর কেঁপে উঠল। সে জোরে ইমনকে ঠেলে দিল। কোন সাহসে করলে তুমি এটা? তুমি ভাবছো বিয়ে হয়েছে বলেই আমার শরীর, আমার মন সব তোমার হয়ে গেছে? তুমি যদি আরেকবার এমন কিছু করো, আমি নিজেই এই বিয়ে ভেঙে দেব ইমন। ইমন 2 সেকেন্ড চুপ করে নীলার দিকে তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলায় বলল, আমি জোর করতে চাই না নীলা, কিন্তু আপনি যখন বেয়াদবি করে পালাতে চান তখন আমাকে থামাতেই হয়। কারণ বউকে শাসাতে হয়, আঘাত দিতে নয়। শাসন আর জোর এক না ইমন, তুমি সেটা বুঝছো না। হয়তো এখন বুঝছি না, কিন্তু একদিন আপনি বুঝবেন। সম্পর্ক ছেলে খেলা না, এক পবিত্র বন্ধন। নীলা মুখ ঘুরিয়ে নিল। বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি উঠল, যেটা নাম সে নিজেও জানে না। আজ আমি আলাদা শোবো। ঠিক আছে, কিন্তু এই ঘরেই। কারণ যুদ্ধ থেকে পালিয়ে গেলে জয় আসে না। নীলা তাকিয়ে রইল। রাগ আছে, জেদ আছে, কিন্তু তার ভেতরে কোথাও একটা অজানা দুর্বলতাও জন্ম নিচ্ছে। রাত আরো গভীর হলো, আর দুইটা জেদি হৃদয়ের লড়াই শুরু হলো। আমি আর এই শাড়ি পরে থাকতে পারছি না ইমন। বুঝতে পারছো না তুমি? ভারী কাপড় আর গহনার ভেতর আমার দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতরটা এমন চেপে আছে যে মনে হচ্ছে নিঃশ্বাস নিলেই কষ্ট হচ্ছে।
আগে ফ্রেশ হব, না হলে আমি ঠিক থাকবো না। চাইলে আমার টি শার্ট আর ট্রাউজার পরে নিতে পারেন, এতে অন্তত আরাম পাবেন। দাও, তাও পরবো, কিন্তু আগে এই শাড়ি খুলতেই হবে। সত্যি বলছি ইমন, এটা গায়ে থাকলে আমার মাথা কাজ করে না, সবকিছু আরো এলোমেলো লাগছে। ইমন ড্রেস দিতেই নীলা আর কথা না বাড়িয়ে বাথরুমে ঢুকে গেল। দরজা বন্ধ হতেই ঘরের ভেতর অদ্ভুত নীরবতা নেমে এলো। ইমন বিছানার পাশে বসে রইল, কিন্তু মনটা স্থির থাকছে না। কিছুক্ষণ পর দরজা খুলল। নীলা ধীরে ধীরে বেরিয়ে এলো। চুল ভেজা, গা থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। মুখটা আগের চেয়ে শান্ত, কিন্তু চোখে এখনো জেদ লুকানো। ইমন অবচেতন তাকিয়ে রইল। এভাবে তাকাবে না ইমন, তোমার এই তাকানো আমি সহ্য করতে পারছি না। মনে হয় তুমি আমার রাগটা বুঝছো না, শুধু নিজের অনুভূতিটাই দেখছো। আমি তাকাই কারণ আপনি আমার জীবনটা হঠাৎ করেই বদলে দিয়েছেন নীলা। আপনার আগে আমারও একটা জগৎ ছিল, কিছু ভাবনা ছিল, আজ থেকে সেগুলো পেছনে ফেলতে চাই। নীলা তাকিয়ে রইল। ইমন কাছে এসে আলতো করে তাকে জড়িয়ে ধরল, একদম নরম স্পর্শ, যাতে নীলা রিয়াক্ট না করে। আগের সব সম্পর্ক, সব অভিমান, সব ভয় ভুলে যান। শুধু এই পবিত্র সম্পর্কটা মনে রাখেন, যেটা আমাদের দুজনকে এক সুতোই বেঁধেছে। নীলা কিছু বলতে পারল না, বুকের ভেতরটা কেঁপে উঠল। ইমন ধীরে নীলার গলার কাছে মুখ নামিয়ে হালকা করে কিস করলো। নীলা চমকে উঠল, শরীরের ভেতর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে দ্রুত ইমনকে সরিয়ে দিল। না ইমন, এভাবে না, তুমি বারবার সীমা ভুলে যাচ্ছ। আমি এখনো তোমার সাথে স্বাভাবিক হতে পারিনি। তুমি যদি জোর করো আমার রাগটা আরো বেড়ে যাবে, আর তখন আমি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবো না। ঠিক আছে, আজ আর কিছু বলবো না, কিন্তু মনে রাখবেন আপনার রাগের আড়ালেও একটা মন আছে, যেটাকে আমি একদিন ঠিকই বুঝে নেব। নীলা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। বুকের ভেতরে যুদ্ধ চলছে, রাগার অজানা টানের। নীলা ধীরে ধীরে খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। শরীরটা ক্লান্ত, মাথার ভেতরটা আরো বেশি ভারী লাগছে। ভেজা চুল বালিশে চড়িয়ে দিতেই ঠান্ডা একটা অনুভূতি তাকে কাঁপিয়ে দিল। ইমন সেটা দেখেই উঠে বসে বলল, আরে এই ভেজা চুল নিয়ে শুলে শরীর খারাপ হয়ে যাবে, তখন আবার আমাকে দোষ দেবেন। তাহলে কি করব বলো? সারাদিনের ঝামেলায় এমনিতেই মাথা কাজ করছে না, এখন আবার উঠতেও ইচ্ছে করছে না। আসুন হেয়ার ড্রায়ার চুলটা শুকিয়ে দেই, না হলে সত্যি ঠান্ডা লেগে যাবে। তুমি চুল শুকাবে? আরে শুনি, মেয়েদের হেয়ার ড্রায়ার তোমার কাছে কেন? ভবিষ্যৎ বউয়ের জন্য কিনেছিলাম, ভাবছিলাম একদিন কাজে লাগবে। আজ তো বউই সামনে আছে, কাজে লাগাই। বাহ, সব প্ল্যান আগে থেকেই করা ছিল নাকি? ছেলেদের একটু দূরদর্শী হতে হয়। আসুন বসুন। নীলা অনিচ্ছায় উঠে খাটের পাশে বসলো। ভেজা চুল পিঠে ঝুলে আছে। ইমন ড্রয়ার অন করতেই হালকা শব্দে ঘর ভরে গেল। ইমন ধীরে ধীরে নীলার চুলে বাতাস দিতে লাগলো, আঙ্গুল দিয়ে আলতো করে চুল সরিয়ে দিচ্ছে যেন টান না লাগে। নীলা চুপ করে বসে রইল, কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছে। জানো ইমন, আমি কখনো ভাবিনি এমন কাউকে আমার এত কাছে বসতে দেব, যার সাথে আমার সম্পর্কই হঠাৎ অনাকাঙ্ক্ষিত। হঠাৎ হলেও সম্পর্কটা মিথ্যে না নীলা, সময় লাগবে, কিন্তু একদিন এই অস্বস্তিটাই অভ্যাস হয়ে যাবে। এখন শুতে পারেন। নীলা ধীরে আবার খাটে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ইমনও খাটের অন্য পাশে এসে শুয়ে পড়ল। নীলা সঙ্গে সঙ্গে মাঝখানে কোলবালিশ টেনে এনে দেওয়াল বানিয়ে ফেলল। এই পাশে আসবে না, পরিষ্কার কথা বলছি, আমি এখনো মানসিকভাবে প্রস্তুত না। জানেন নীলা, নিষিদ্ধ জিনিসে মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি হয়। বেশি চালাকি করলে বালিশ ছুঁড়ে মারবো। ঠিক আছে, বালিশি পাহারা দিক, আমি আজ শান্ত মানুষ। নীলা মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘরের নীরবতার ভেতর দুজনের নিঃশ্বাস আলাদা করে শোনা যাচ্ছে। নীলার বুকের ভেতর জেদ আছে, রাগ আছে, কিন্তু তার মাঝখানে ধীরে ধীরে ঢুকে পড়েছে অজানা এক নিরাপত্তার অনুভূতি। রাত আরও গভীর হলো। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকতে নীলার চোখ ধীরে ধীরে খুলে গেল। ঘুম ভাঙ্গার সাথে সাথে তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল, কারণ সে দেখল ইমন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীলার বুকের উপর তার মুখ ডুবানো, নিঃশ্বাস নীলার গলায় এসে লাগছে। নীলার চোখ বড় হয়ে গেল। মাঝখানে কোলবালিশটা নেই, দেওয়াল ভেঙে গেছে। নীলা একদম চমকে উঠে গেল। ইমন, এই ওঠো, আমার কাছে কেন এসেছো? সরো বলছি। নীলা নিজেকে ছাড়াতে চাইল। ইমন তখনও আধো ঘুমে। চোখ না খুলে নীলার গলা ঘেঁষে গম্ভীর স্বরে বলল,
আরে জান, এমন করছো কেন? একটু ঘুমাতে দাও না। আমি তোমার জান না ইমন, সকাল সকাল মাথা খারাপ করিও না, এখনই সরো। ইমন নড়াচড়া করলো, কিন্তু সরার বদলে উল্টো নীলাকে নিজের দিকে আরও টেনে নিল। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, সারা রাত দূরে ছিলে, সকালে একটু কাছে আসলাম, তাতেই এত রাগ? এই কথা বলেই ইমন নীলার গলায় মুখ নামিয়ে আলতো করে আদর করলো। নীলা কেঁপে উঠল, শরীর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল। নীলা হঠাৎ জোরে ধাক্কা দিল। দূরে যাও, কি করছো তুমি? ইমন ধাক্কা খেয়ে বসে পড়ল। এবার তার ঘুম পুরোপুরি ভেঙে গেল। মাত্র ঘুম ভাঙার কারণে সে কিছুই বুঝতে পারছে না। আরে কি হলো হঠাৎ? আমার কাছে আসার সাহস পাও কোথা থেকে? আমরা রাতে কি ঠিক করেছিলাম ভুলে গেছো? মাঝখানে বালিশ ছিল, তুমি সেটা সরালে কেন? আমি জানি না, ঘুমের মধ্যে হয়তো চলে এসেছি, তাই বলে এমন ধাক্কা? ঘুমের মধ্যে এলেও সীমা থাকে ইমন। আমি এখনো তোমার সাথে স্বাভাবিক হইনি, সেটা তোমাকে বুঝতে হবে। ইমন একটু চুপ করে নীলার দিকে তাকিয়ে রইল। চোখে এবার মজা কম, ভাবনা বেশি। আপনি ভাবছেন আমি ইচ্ছে করে করেছি, কিন্তু বিশ্বাস করেন নীলা, আমি জোর করতে চাই না, শুধু মাঝে মাঝে আপনাকে কাছে পেলে নিজের অজান্তেই হাত বাড়ে। হাত বাড়াবার আগে মনে রেখো আমি নীলা, আমাকে মানাতে হয়, দখল করতে হয় না। ঠিক আছে ম্যাডাম সিনিয়র, আজ থেকে ঘুমের মাঝেও সাবধান থাকবো। বেশি ফাজলামি না করে ওঠো, সকাল হয়ে গেছে। সকালটা কিন্তু আপনার রাগ দিয়ে শুরু হলো। আর আমার তোমার সাহস দিয়েই। ঘরে আবার নীরবতা নামলো। নীলার বুকের ভেতর তখনও কাঁপুনি থামেনি। রাগ আছে, জেদ আছে, কিন্তু সেই রাগের ভেতরেই কোথাও একটা অচেনা অনুভূতি তাকে আরো অস্থির করে তুলছে। হঠাৎ বাইরে থেকে দরজায় টোকা পড়ল, সাথে চঞ্চল একটা কণ্ঠ। ভাইয়া ওঠো, ভাইয়া সবাই নতুন বউ দেখতে এসেছে, নিচে ঘর ভরে গেছে। নীলা চমকে উঠল, বুকের ভেতরটা ধক করে উঠল। ইমন দরজার দিকে তাকিয়ে বলল, তুই যা, আমরা আসছি। বাইরের শব্দ একটু দূরে সরে যেতেই নীলা ইমনের দিকে ঘুরে বসলো। চোখে আতঙ্ক আর জেদ একসাথে। কিছুতেই বাইরে যাব না আমি, তুমি বুঝছো না? এইভাবে লোকজনের সামনে গিয়ে দাঁড়ানোর মতো মানসিক অবস্থা আমার নেই। কেন রাগ করছেন আবার? যা হবার হয়েছে নীলা, সবাই তো আমাদের আপন মানুষ। আপন মানুষ? তারা জানে না আমার ভেতরে কি চলছে। বাইরে গেলে সবাই তাকাবে, নানা কথা বলবে, হাসাহাসি করবে, আমি সেটা সহ্য করতে পারবো না। তোমার জন্য এসব স্বাভাবিক, কিন্তু আমার জন্য না ইমন। আমি এখনো নিজেকে নতুন বউ ভাবতেই পারছি না। কেউ কিছু বলবে না, আমি আছি তো। যতক্ষণ আমি পাশে থাকবো, কেউ আপনাকে অস্বস্তি দিতে পারবে না। তুমি কথা দিয়ে কি মানুষের চোখ থামাতে পারবে? সবাই আমার দিকে এমনভাবে তাকাবে যেন আমি কোনো প্রদর্শনীতে দাঁড়িয়ে আছি। নীলা নিজের কাপড়ের দিকে তাকিয়ে আরো অস্বস্তি পেল। এই কাপড় পরে সে বাইরে কিভাবে যাবে? আর এই অবস্থায় আমি বাইরে যাব কিভাবে বলো? রাতের কাপড় পরে সবার সামনে যাওয়া যায়? ইমন তখন বুঝলো আসল ভয়টা কোথায়। ইমন হালকা হাসি দিয়ে উঠল, যেন এটা কোনো ব্যাপারই না। দাঁড়ান, আমি আম্মুর কাছ থেকে একটা শাড়ি এনে দিচ্ছি, তারপর আর কিছু ভাবতে হবে না। নীলা কিছু বলার আগেই ইমন দরজা খুলে বেরিয়ে গেল। ঘরে একা বসে নীলা জানালার দিকে তাকালো। বুকের ভেতরটা কেমন যেন তুলছে। এই ঘর, এই মানুষ, এই সম্পর্ক, সবকিছুই তার কাছে নতুন আর অচেনা। কিছুক্ষণ পর দরজা খুলো। ইমন হাতে একটা সুন্দর শাড়ি নিয়ে ঢুকলো, চোখে হালকা গর্ব। নিন, আম্মু নিজে দিয়েছেন, বলেছেন নতুন বউকে যেন আর দেরি না হয়। নীলা শাড়িটার দিকে তাকালো। সুন্দর রং, ভারী কাজ করা না, কিন্তু ভীষণ পরিপাটি। তোমার আম্মু কিছু বলেনি তো? বলেছেন বউ লাজুক হলে সংসার সুন্দর হয়। তোমার আম্মু তো দেখছি আগে থেকেই সব বুঝে গেছেন। মারা অনেক কিছু চোখে চোখেই পড়ে ফেলে। এখন তাড়াতাড়ি রেডি হন, নিচে সবাই অপেক্ষা করছে। জানো ইমন, আমি বাইরে যাচ্ছি শুধু তোমার কথায়, না হলে এক পাও বাড়াতাম না। আর আমি কথা দিচ্ছি, কেউ যদি আপনার দিকে বাঁকা চোখেও তাকায়, আগে আমার দিকে তাকাতে হবে। তুমি বেশি হিরো হচ্ছ। বউয়ের সামনে হিরো না হলে আর কোথায় হব? নীলা মুখ ঘুরিয়ে বাথরুমের দিকে এগোলো শাড়ি হাতে। দরজার সামনে দাঁড়িয়ে একবার পিছনে তাকালো। ইমন, হুম, বেশি আশা করো না, আমি এখনো জেদি আছি। সেই জেদি তো আমার ভালো লাগে। নীলা দরজা বন্ধ করলো। ঘরের ভেতরে আবার নীরবতা। নীলা শাড়ি পরে ধীরে ধীরে বের হলো। হালকা রঙের শাড়িটা তার গায়ে এমনভাবে মানিয়েছে যে আগের রাগী স্নেহর আপুটাকে এক মুহূর্তে অন্যরকম লাগছে। ভেজা চুলগুলো কাঁধের উপর ছড়িয়ে আছে, চোখে এখনো জেদ, কিন্তু মুখের ভেতর এক শান্ত ভাব।
ইমন দরজার পাশে দাঁড়িয়েছিল। নীলাকে বের হতে দেখে সে কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে গেল। চোখ সরাতে পারছে না। নীলা সেটা টের পেয়ে ভুরু কুঁচকে বলল, কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? বাজে লাগছে নাকি আমাকে? ইমন যেন হঠাৎ নিজের ভেতরে ফিরে এলো। ধীরে এগিয়ে গিয়ে নীলার সামনে দাঁড়ালো। বাজে? নীলা, আপনাকে এই শাড়িতে দেখে আমার মনে হচ্ছে আপনি ঠিক মানুষ না, একদম পরীর মতো লাগছে। এই কথা বলেই ইমন হালকা করে নীলার পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আয়নার সামনে এনে দাঁড় করালো। আয়নায় দুইজনের প্রতিচ্ছবি পাশাপাশি ফুটে উঠল। নীলা চমকে উঠে বলল, আবার কাছে এসেছো কেন? আমি তো বলেছিলাম দূরে থাকতে। কাছে আসাটা আমার স্বামীগত অধিকার নীলা, কিন্তু বিশ্বাস করেন আমি জোর করতে আসিনি। শুধু আপনাকে বোঝাতে চাই আপনি আমার জীবনে কতটা সুন্দর করে ঢুকে পড়েছেন। অসাধারণ লাগছে আপনাকে, ঠিক যেমনটা আমি কল্পনা করেছিলাম। এক মুখে কত মেয়ের প্রশংসা করতে পারো তুমি? মুখে তো মধু ঝরে। প্রশংসা যাকেই করি না কেন, কেউ তো বউ না। বউ সবার থেকে আলাদা, সবার থেকে স্পেশাল। নীলা ইমনের দিকে তাকালো। চোখে তখনও জেদ আছে, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে হালকা কাঁপুনি। স্পেশাল বললেই কি সব মাফ হয়ে যায়? না, কিন্তু স্পেশাল বলেই আমি ধৈর্য ধরি। রাগী আপুকে একদিন হাসাতে চাই। নীলা মুখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে অজান্তে একটা কাপা হাসি চলে এলো। বেশি কথা না বলে চলো, নিচে সবাই অপেক্ষা করছে। চলুন ম্যাডাম, বড়লোকের মেয়ে, নতুন বইয়ের রাজকীয় এন্ট্রি দিতে হবে। বেশি হিরো হলে সিঁড়িতেই ফেলে দেবো। পড়ে গেলে কিন্তু আবার স্বামীগত অধিকার দেখাতে হবে। নীলা হাত সরিয়ে এগোলো, কিন্তু যাওয়ার আগে একবার পিছনে তাকালো। ইমন, হুম। বেশি কাছে এলে কিন্তু রেগে যাব। আর আপনি রেগে গেলে আমার ভালো লাগে। নীলা আর কিছু না বলে দরজার দিকে হাঁটলো। নিচে অপেক্ষা করছে আত্মীয় স্বজন আর নীলার জন্য নতুন একটা পরীক্ষা। নীলার ইমন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে পা রাখতে নীলার বুকের ভেতরটা কেমন যেন ওঠানামা করতে লাগলো। চারপাশে মানুষ, আত্মীয়, প্রতিবেশী, সবার চোখ নতুন বইয়ের দিকে। ইমনের হাত শক্ত করে নীলার কবজিতে ধরা, যেন বলে দিচ্ছে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি। ইমনের মা সামনে এগিয়ে এসে মায়া ভরা গলায় বলেন, আসো মা, কাছে এসে বসো। সারা রাতে ধকল গেছে নিশ্চয়। নীলা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। মুখে হাসি আনতে চেষ্টা করলো। ভেতরে জেদ আর অস্বস্তি তাকে আরো শক্ত করে রেখেছে। হঠাৎ পাশের বাসার এক চাচি নীলার দিকে তাকিয়ে আদো হাসি দিয়ে বলল, এই মেয়েও তো দেখতে খারাপ না, বরং আগেরটার থেকে সুন্দরী বেশি। কথাটা কানে যেতে নীলার বুকের ভেতরটা হঠাৎ জ্বলে উঠল। আগেরটা, এই শব্দটা যেন তাকে খোঁচে মারল। নীলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইমন আগেই কথা তুলে নিল। কণ্ঠে ভদ্রতা, কিন্তু ভেতরে দৃঢ়তা। চাচি, আগে পরে হিসাব করে আর কি হবে বলেন? এখন তো বর্তমানটাই আসল। বলুন, আমার বউ কেমন হয়েছে? ভালোই তো লাগছে, কিন্তু সংসার করতে পারবে নাকি সেটাই আসল কথা। বড়লোকের মেয়েদের আবার মতিগতি ঠিক থাকে না। বিয়ে ঠিক হলেও পালিয়ে যায়, আর বিয়ে করলেও যে পালাবে না সেটার নিশ্চয়তা কোথায়? নীলার মুখ শক্ত হয়ে গেল। কথাগুলো বুকের ভেতর বিষের মতো ঢুকছে। সে দাঁতে দাঁত চেপে আছে। ইমন এবার আর হাসলো না। কণ্ঠটা শান্ত হলো, ভিতরে স্পষ্ট জেদ। চাচি, বিয়ে 7 জন্মের বন্ধন, এটা থেকে পালানো এত সোজা না। আর নীলা এমন মেয়ে না যে দায়িত্ব ফেলে রেখে চলে যাবে। দেখবেন খুব ভালোভাবেই সংসার করবে। তাহলে ভালো। মেয়েদের আসল পরিচয় স্বামীর ঘরেই। বাপের বাড়ি বড়লোক হলেও কিছু যায় আসে না। শেষ কথা, স্বামীর সংসারী হতে হবে। নীলার আর সহ্য হলো না। বুকের ভেতরের জেদটা গলায় উঠে এলো। চাচি, বড়লোকের মেয়ে মানেই দায়িত্বহীন, এই ধারণাটা কোথা থেকে পেলেন? মানুষ বড় হয় মন দিয়ে, টাকায় না। আমি পালাবো না, কিন্তু অপমান সহ্য করেও চুপ থাকবো এমনও না। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। সবাই অবাক হয়ে নীলার দিকে তাকালো। ইমন পাশে দাঁড়িয়ে মুচকি হেসে ফেলল, চোখে গর্ব। দেখলেন চাচি, আমার বউ পালানো তো দূরের কথা, কথা বলতেও জানে। জেদি কিন্তু সোজা। সংসার ঠিক এমন মেয়েকেই মানায়। ঠিক বলেছিস মা, মুখের জবাব দিতে জানলেই মেয়েকে খারাপ বলা যায় না। এই বাড়িতে কেউ ছোট হবে না। নীলার বুকের ভেতরটা একটু হালকা হলো। সে ইমনের দিকে তাকালো। ইমন চোখে চোখ রেখে যেন বলল, আমি আছি। নীলা ধীরে শ্বাস নিয়ে আবার সবার দিকে তাকালো। আমি ইমনের বউ হয়ে এসেছি। সম্মান দিতে জানি, কিন্তু সম্মান নিতেও জানি। এই জন্যই তো বলি, জেদি সিনিয়র আপু আমার জন্য পারফেক্ট। বেশি কথা বললে পরে হিসাব নেব। হিসাব নিলেও আমারই লাভ।
ঘরে আবার কথা শুরু হলো, কিন্তু সবার মাঝে স্পষ্ট হয়ে গেল নীলা শুধু বড়লোকের মেয়ে না, সে জেদি, আত্মসম্মানী আর ইমনের শক্ত বউ। পাশের বাড়ির শেষ চাচি আবার হালকা হেসে বলল, বাবা, মেয়ের তো মুখের জোর আছে দেখছি। মুখ বুজে সব সহ্য করতে আমি জানি না চাচি। অন্যায় হলে চুপ হয়ে থাকলে নিজের কাছেই ছোট হয়ে যেতে হয়। আমি প্রতিবাদ করতে পছন্দ করি, তাই বলে ভাববেন না বেয়াদবি করছি। আমি শুধু সত্যিটাই বলছি। কথাগুলো ঘরে কেমন একটা ভারী নীরবতা এনে দিল, কিন্তু সেই নীরবতার ভেতরও নীলার আত্মসম্মান স্পষ্ট। ইমনের মা এগিয়ে এসে পরিবেশটা হালকা করতে বললেন, মা, পরে কথা হবে, এখন এসো খেয়ে নাও, সকাল থেকে কিচ্ছু মুখে দাওনি। তিনি নিজে হাতে নীলাকে চেয়ার টেনে বসিয়ে দিলেন। নীলার আচমকা এই যত্নে একটু অস্বস্তি লাগলেও সে চুপ করে বসে পড়ল। শাশুড়ি থালায় খাবার তুলে দিতে দিতে বললেন, এসব খেতে পারবে তো মা? আমরা তোমাদের মতো বড়লোক না, সাধারণ খাবার। নীলা মাথা তুলে মায়ের দিকে তাকালো। এত বড় কাণ্ড ঘটে গেছে, কিন্তু ইমনের মা এখনো কতটা স্বাভাবিক, এটা নীলার কাছে বেশি আশ্চর্য লাগছে। নীলা শান্ত গলায় বলল, সমস্যা নেই মা, মানুষকে বড় করে পরিস্থিতি না, মানিয়ে নেওয়ার স্বাভাবিক, মানিয়ে নেওয়ার ক্ষমতা। সব অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সহজ হয়। ভালো বলেছো মা, বড় ঘরের মেয়ে হলেও মনের দিক থেকে তুমি অনেক বড়। ইমন পাশে দাঁড়িয়ে নীলার দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেন এমনটাই হবে সে আগেই বুঝতে পেরেছিল। দেখলে মা, আমার বউ শুধু সুন্দর না, বুদ্ধিমতীও। আবার শুরু করলে কিন্তু চামচ দিয়ে মারবো। ঘরে হালকা হাসি রোল পড়ে গেল, পরিবেশটা একটু সহজ হলো। নীলা চুপচাপ খাবারের দিকে তাকালো। বুকের ভেতরটা তখনও নতুন অনুভূতিতে ভরা, অচেনা সংসার, অচেনা মানুষ, কিন্তু কোথাও একটা নিরাপত্তার ছোঁয়া। খাবার টেবিলে একটু নীরবতা নেমে এলো। চামচ প্লেটের হালকা শব্দ ছাড়া তেমন কোনো কথা নেই। সবাই নিজের নিজের মতো করে খাবার তুলছে, কিন্তু চোখে চোখে অনেক কথা লুকিয়ে আছে। হঠাৎ পাশের বাসার সেই চাচি আবার গলা পরিষ্কার করে কথা তুললেন, আমার তো ইমনকে দেখেই সবচেয়ে অবাক লাগছে রে। ইমন, তুই এত সহজে বিয়েটা মেনে নিলি কিভাবে? হঠাৎ করে জীবন বদলে গেল, তাও কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই? চাচির কথাই সবাই একটু থেমে গেল। নীলা চামচ হাতে নিয়ে একবার ইমনের দিকে তাকালো, তারপর চোখে প্রশ্ন, ভেতরে কৌতূহল। ইমন শান্তভাবে চাচির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কেন চাচি, বিয়ে না মানলে কি হবে বলেন? আল্লাহর উপরে তো আমরা কেউ না। যেই জুটি আল্লাহ ঠিক করে দেন সেটা অস্বীকার করার সাহস আমার নেই। ইমনের কণ্ঠে কোনো নাটক নেই, আজ শুধু বিশ্বাস আর স্থিরতা, যেন সে সব পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে। মানুষ অনেক কিছু ঠিক করতে পারে, কিন্তু ভাগ্য না। তাই যেটা আমার কপালে এসেছে সেটাকে আপন করে নিতে চাই। চাচি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, যেন কথার জবাব খুঁজে পেলেন না। তারপর হালকা মাথা নেড়ে বলেন, ঠিকই বলেছিস, আল্লাহ যেটা ঠিক করেন সেটা মানুষের ইচ্ছায় বদলায় না। আচ্ছা, উঠি আমি। এই কথা বলে চাচি ধীরে ধীরে সরে গেলেন। ড্রয়িং রুমে আবার নীরবতা ফিরে এলো। ইমনের মা, বোন, ইমন, বাড়ি কিছু আত্মীয় আর নীলা সবাই চুপচাপ খাচ্ছে। কার মুখে বেশি কথা নেই, কিন্তু পরিবেশটা আগের মতো ভারী না। নীলা চামচ নাড়তে নাড়তে মনে মনে ভাবছে, এই ছেলেটা বাইরে থেকে যত সহজ, ভেতরে ততটাই গভীর। ইমন একবার চুপচাপ নীলার দিকে তাকালো, চোখে নরম একটা দৃষ্টি। নীলা সেটা টের পেয়ে চোখ সরিয়ে নিল, কিন্তু বুকের ভেতরে অদ্ভুত একটা কাঁপুনি হলো। ইমনের মা নীরবতা ভেঙে বললেন, মা, আর একটু নাও, নতুন বউ বলে কম খেলে হবে? ঠিক আছে মা, নিচ্ছি। ভাবি, ভাইয়ের দিকে এমন করে তাকাবেন না, লজ্জা পেয়ে যাবেন। আমি তাকাইনি, তুমি বেশি বুঝছো। বুঝুক না, বউ বুঝলেই তো সংসার চলে। চুপ, খেতে মন দাও। নীলামা, কাল এত বড় ধকল গেল, তাই আমরা আগামীকাল রিসেপশনের আয়োজন করেছি। না করে দিন মা, আমি এসব চাই না। তা বললে কি করে হবে মা? আত্মীয় স্বজন তো আগেই দাওয়াত দেওয়া, ক্যান্সেল করলে মান সম্মান নষ্ট হবে। ঠিক আছে করুন, তবে আমি আর ওই বাড়ি যাবো না, সেটা বলে দিচ্ছি। আচ্ছা, তোমার যখন মন চায় তখন যেও মা। নীলা উঠে ঘরের দিকে গেল। ইমনও পিছন পিছন গেল। ঘরে ঢুকেই ইমন বলল, ওই বাড়ি কেন যাবেন না? ইচ্ছে নাই। আপনার নিজের বাড়ি তো। আমার নিজের কিছু হয় নাই, সবাই স্বার্থপর। এত রাগ করলে হবে? তোমার তো যাওয়ার খুব ইচ্ছে, তাহলে তুমি যাও। না না, বউ রেখে আমি কোথাও যাব না। নীলা তাকিয়ে থাকলো ইমনের চোখে। রাগের আড়ালেও কোথাও যেন অচেনা এক ভরসা জন্ম নিচ্ছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে একটু তাকিয়ে বলল,
বেশি নাটক করো না। তোমার যেতে যাওয়ার জন্য মন অস্থির সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা দেখানোর দরকার নেই। ইমন কিছুক্ষণ চুপ করে তাকালো, তারপর ধীরে ধীরে এগিয়ে আসলো। নীলার চোখে ভেতরে রাগ আর অস্থিরতার ছায়া। হঠাৎ ইমন এগিয়ে এসে নীলাকে আলতো করে জড়িয়ে ধরলো, গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা চমকে কেঁপে উঠল, হাত দিয়ে ইমনের বাহু ঠেলে দিল, কিন্তু শরীরের অন্যদিকে যেন অচেনা এক উষ্ণতা ঢুকছে। ইমন কিস করতে করতে ধীরে ধীরে বলল, না বউ, সত্যি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। বিশ্বাস করুন, আপনি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীলা চোখ বড় করে তাকালো। ভেতরে রাগ জমে আছে, কিন্তু সেই সঙ্গে অদ্ভুত এক উষ্ণতা লেগে আছে। ইমন, তুমি সব সময় গায়ে পড়ো কেন? আমি কিছু বলার আগে সব ঠিক করে দাও। বউই তো, অন্য কেউ না। আপনি না থাকলে আমি কোথায় যাব, কার সাথে থাকবো? তাই আপনাকে কাছে রেখেই সব ঠিক করি। নীলার চোখে অল্প বিরক্তি, অল্প লাজ, অল্প উষ্ণতা, সব মিলে এক অদ্ভুত মিলন তৈরি করলো। ঠিক আছে, কিন্তু বেশি কাছে এলে রাগ হবে। বউ রাগ করলেও আমার ভালো লাগে, কিন্তু ভয় পাবো না, কারণ আপনি আমার। ইমন আর কথা বলল না, শুধু আবার নীলার হাত ধরে কোমলভাবে জড়িয়ে ধরল। ঘরে নীরবতা ভেতর থেকে ভরে গেছে অচেনা শান্তি আর টান দিয়ে। নীলার বুকের ভেতর রাগ, অভিমান আর অচেনা ভরসা সব মিলেমিশে যেন নতুন এক অনুভূতি সৃষ্টি করলো। দুপুরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছিল। নীলা সোফায় বসে ফোনে চোখ গুজে কিছু দেখে যাচ্ছিল চুপচাপ। ঘরের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে ইমন এগিয়ে এলো। কি করছেন বউ? কিছু না, একটু ফোন দেখছি। তাহলে আমার সাথে কথা বলুন। কি কথা বলবো? কত কথা আছে যা আমরা কেউ জানি না, ছোট ছোট অজানা সব কথা। তুমি কি বেশি তাড়াহুড়ো করছো ইমন? আমি তোমাকে মানতে পারছি না, এটা মাথায় রাখো। মাথায় আছে সব জায়গায়, মগজে, মনে, হৃদয়ে, তবু আপনাকে জানতে চাই আমি। হঠাৎ ইমন ধীরে নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নীলার পেটের উপর মুখ রেখে গভীর শ্বাস নিল। নীলা চোখ বড় করে চমকে উঠল, বুক কাঁপছে। আরে কি করছো, সরো। মানিয়ে নিন বউ, সব ঠিক হয়ে যাবে। হালকা হাসি আর রাগ মিলিয়ে নীলার বুকের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা জন্ম নিল। সে চেষ্টা করলো মাথা সরাতে, কিন্তু ইমন আর সামান্য চোখ সরায়নি। ইমন, তুমি জোর করে কিছু করো না। ইমন চুপচাপ থাকলো, কেবল নীলার কোলে মাথা রেখে চুমু দিল। হালকা চাপ, কোমলতা আর নরম স্পর্শ সব মিলেমিশে নীলার মনকে অচেনা একটা স্থিরতায় নিয়ে গেল। নীলা শ্বাস নিয়েই পড়ল। কি করছো তুমি? শুধু আপনাকে জানাতে চাই, আমি সব সময় পাশে থাকব, সব ঠিক হয়ে যাবে বউ। নীলা চোখ বন্ধ করে স্বীকার করলো, ভেতরে অচেনা এক উষ্ণতা ভরিয়ে দিচ্ছে। বুকের ভেতর জমে থাকা রাগ আর অভিমান যেন ধীরে ধীরে মিলেমিশে কমতে শুরু করলো। ঘরটা শান্ত, তবে নীলার বুকের ভেতরে এক অদ্ভুত টান আছে, রাগ, জেদ আর অচেনা প্রেমের মিশ্রণ। নীলা নিজের হাত নীরবভাবে ইমনের কাঁধে রাখলো। ইমন হালকা হেসে বলল, দেখছেন বউ, সব ঠিক হয়ে যাচ্ছে। সব এত সহজ না বুদ্ধু। মেনে নিলে সব সহজ, না মানলে জীবনটাই কঠিন। দুপুরে সূর্যের আলো ঘরে ঢুকছিল। নীলা সোফায় বসে ফোনে কিছু দেখছিল। হঠাৎ ইমন উঠে দাঁড়ালো, এগিয়ে এলো, চোখে নরম হাসি আর ভেতরে অদ্ভুত দৃঢ়তা। হঠাৎ ইমন নীলাকে কোলে তুলে নিল। নীলা চমকে উঠল, চোখ বড় হয়ে গেল। কি করছো ইমন? ছেড়ে দাও। বেশি কিছু না বউ, আমি ঘুমাবো, তাই আপনাকে সাথে নিচ্ছি। তাহলে আমাকে কেন নিচ্ছ? আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। তুমি বেশি নাটক করছো ইমন। নাটক না বউ, এটাই বাস্তব। বউকে ভালোবাসা আমার অধিকার। নীলার চোখ বড় হয়ে গেল, বুক কাঁপছে। ইমন ধীরে ধীরে নীলাকে বিছানায় শুয়ে দিল। নীলার শরীর চেপে ধরল। ইমন আবার নীলার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা কেঁপে উঠল, ভেতরে রাগ জমে উঠল। ইমন, রেগে যাচ্ছি কিন্তু। ইমন চুপচাপ ছিল, তার চোখে মায়া, কণ্ঠে আশ্বাস। সে একদম মায়াময়ী কণ্ঠে বলল, সমস্যা নেই বউ, আদর করে রাগ ভাঙাবো, দেখবেন সব ঠিক হয়ে যাবে। নীলা একটু অসহায়, একটু লাজুক, কিন্তু ভেতরে অদ্ভুত উষ্ণতা। বুকের ভেতর জমে থাকা রাগ আর অভিমান ধীরে ধীরে কমতে লাগলো। ইমন আবার নরমভাবে কিস করলো নীলার হাত তার কাঁধে। হালকা চাপ, কোমল স্পর্শ সব মিলে ঘরটা নতুন রোমাঞ্চে ভরে গেল। ইমন, তুমি? হ্যাঁ বউ, শুধু আপনার জন্য, আর কিছু নয়।
নীলা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। ভেতরে অদ্ভুত এক শান্তি, এক নিরাপত্তার ছোঁয়া, রাগ, অভিমান আর নরম ভালোবাসা সব মিলেমিশে জন্ম নিল এক নতুন অনুভূতি। ঘরটা নীরব, শুধু তাদের নিঃশ্বাস আর হালকা হৃদয়ের টান ভর করে রেখেছে। দুপুরের নিস্তব্ধ ঘরে হালকা আলো হিমেল হয়ে পড়েছে। ইমন নীলার দিকে তাকি হেসে বলল, এখন ঘুমাবো, আপনি চুপচাপ শুয়ে থাকুন। তুমি সরো, এইভাবে আসলে অস্বস্তি লাগছে। বউ, স্বামীর ছোঁয়াতে অস্বস্তি লাগে না? নীলার চোখ বড় হয়ে গেল। ভেতরে অদ্ভুত টান। সে চেষ্টা করলো শরীর সরাতে, কিন্তু ইমন হালকা চাপ দিয়ে নরমভাবে তাকে কাছে টেনে নিল। হঠাৎ ইমন নীলার গলায় মুখ ডুবিয়ে শুয়ে পড়ল। নীলা প্রথমে চমকে উঠল, তারপর দেহটা পুরোপুরি অচেতন হয়ে রোবটের মতো শুয়ে থাকলো। বুক কাঁপছে, হৃদয় ধুকছে, কিন্তু কোনো শব্দ নেই। ইমন কেবল নীলার বুকে মাথা রেখে গভীর নিঃশ্বাস নিচ্ছিল, চোখ বন্ধ, কিন্তু হৃদয় জেগে আছে। প্রতি স্পর্শ, প্রতি আদর নীলার ভেতর অদ্ভুত এক শান্তি বয়ে আনছে। নীলা প্রথমে অস্বস্তি অনুভব করলো, ধীরে ধীরে অনুভব করলো শান্তি, উষ্ণতা আর অচেনা আস্থা। বুকের ভেতর জমে থাকা রাগ আর অভিমান যেন ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। ঘরের নীরবতা শুধু তাদের নিঃশ্বাসে ভরে আছে। চারপাশে অদ্ভুত এক আবেগ, এক টান। রাতের নীরবতা, ঘরে হালকা আলো আর বাইরের চাঁদের আলো চুপচাপ ঘরের কাছ দিয়ে ভেতরে ঢুকছে। নীলা শুয়ে শুয়ে বই পড়ছিল। হঠাৎ ইমনের মা ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন, হাতে একটি সুন্দর শাড়ি আর কিছু গহনা। ইমনের মা মৃদু হাসি দিয়ে বললেন, নীলা, মা একটু কথা বলবো, এগুলো তোমার জন্য। মা, এগুলো লাগবে না, এসবের দরকার ছিল না। দরকার আছে বউ, আমরা তোমাদের মতো বড়লোক না বলে কি কিছুই দিতে পারবো না? আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু দেব। তিনি ধীরে ধীরে শাড়িটি খুলে ধরলেন। নরম হাতের ছোঁয়া, শাড়িটা আসলেই অনেক সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে। এগুলো ইমনের বইয়ের জন্য বানিয়েছিলাম, কাল রিসেপশনে পরো, সুন্দর মানাবে দেখবে। মা, এত সুন্দর কিছু আমার জন্য? বউ, তুমি আমাদের ঘরের সোনার মতো। সুন্দরী হওয়া মানেই শুধু রূপ নয়, আত্মার সৌন্দর্যও লাগে। তাই এগুলো পরবে, মানাবে, আর সবাই দেখবে। ঠিক আছে মা, আমি পরবো, কিন্তু এসবের দরকার ছিল না। জানি বউ, কিন্তু আমরা চাই আমাদের যতটুকু সামর্থ্য সেটা দিয়ে তোমাকে খুশি করি, আর তোমাকে সুন্দর মানাবে সেটা দেখার জন্য আমরা অধীর। নীলা শাড়ি হালকা হাতের ছোঁয়ায় মৃদু তুলল, গহনাগুলো এক এক করে হাতে ধরল। চোখে রঙিন ভাব, মুখে হালকা হাসি। মা, আপনাদের ভালোবাসা সব সময় বুঝতে চেষ্টা করব। এই ছোট্ট জিনিসগুলোর বড় অর্থ বহন করে। হ্যাঁ বউ, এই ছোট ছোট ভালোবাসা আমাদের ঘরকে, আমাদের সম্পর্ককেও আরো সুন্দর করে। নীলা হালকা হাসি দিয়ে শাড়িটা আস্তে আস্তে টেবিলে রেখে বলল, রিসেপশন হলে পরবো মা। ইমনের মা হাসি দিয়ে ঘরের আলো নিভিয়ে দিলেন। ঘরে হালকা নীরবতা। নীলা শাড়ি আর গহনাগুলো হাতে ধরে ভাবছে, রিসেপশন শুধু পারিবারিক অনুষ্ঠান নয়, বরং নতুন জীবন, নতুন দায়িত্ব, নতুন সম্পর্কের শুরু। পরের দিন ইমনের বাড়ি সাজানো, রুমগুলো ঝলমল করছে ফ্লাওয়ার আর লাইটে। বাইরে হালকা বাতাস বইছে, আর ঘরের ভেতরে গানের সুর মিলেমিশে স্বাগত জানাচ্ছে আত্মীয় স্বজনদের। নীলার বাড়ি থেকে সবাই এসে উপস্থিত। বন্ধু, আত্মীয়, চাচি, কাকিমা সবাই সাজসজ্জা দেখে মুগ্ধ। নীলা সোজা বসেছিল, চোখে অল্প রাগ, অল্প লাজ। ইমন পাশে দাঁড়িয়ে হালকা হাসি দিচ্ছিল। ভেতরে মনটা অচেনা আনন্দে ভরে উঠছে। অনুষ্ঠান শেষে ইমন আনন্দে নীলার দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে বউ? সব সুন্দর না? ঠিক আছে, সুন্দরই তো। চল মা, এবার বাড়ি নিয়ে যাই। না বাবা, আপনার বাড়ি যাব না। এখনো রাগ করে থাকবি মা? এত কথা শুনতে চাই না, যাব না আমি। ইমন ধীরে এগিয়ে এসে নীলার পাশে দাঁড়ালো। হাত নরমভাবে নীলার কোমরে হালকা স্পর্শ করলো। আপনি যান আঙ্কেল, রাগ কমলে আমি পরে নিয়ে আসবো। নীলার চোখে অল্প বিরক্তি, অল্প লাজ। বুকের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা জমে উঠল। সে হালকা হেসে বলল, আমি যাব না ইমন, তুমি বেশি বেশি করো। বউই তো, অন্য কেউ নয়, আপনার জন্যই সব করি। আমি যাব না বলে দিলাম। দেখবেন বউ, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যা খুশি তা করো, কিন্তু মনে রেখো, রাগ যতই থাকুক শেষমেশ মিলন হবে। আঙ্কেল চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। রাত গভীর, ঘরের বাতাস নীরব। সবাই চলে যাওয়ার পরে নীলা শাড়ি খুলতে শুরু করলো। হঠাৎ দরজা ধাক্কা দিয়ে খুলে ইমন ঘরে ঢুকে পড়ল। নীলা চমকে তাকালো, চোখে রাগ ঝরে পড়ল। ইমন, এটা কেমন ভদ্রতা? বেরিয়ে যাও।
ইমন হালকা হাসিতে দরজা আটকে দিল। ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এলো। বউ, আপনার সাথে এসব ভদ্রতা দেখাতে পারবো না। আমি কিন্তু এখনো তোমাকে মেনে নেইনি। মানবেন আস্তে আস্তে, এত তাড়া কিসের? হঠাৎ ইমন নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা চমকে উঠল, বুক কেঁপে উঠল। মুহূর্তের জন্য সে কিছু বলতে পারল না। ইমন কিছুক্ষণ কিস করে থেমে নরমভাবে নীলার কপালে হাত বুলিয়ে বলল, রেগে বোম হয়ে লাভ নাই, এটা আমার অধিকার। তুমি লুচ্চা। বউয়ের কাছে বারবার লুচ্চা হতে চাই? হঠাৎ ইমন নীলাকে ধীরে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। নীলা হঠাৎ রাগে কেঁপে উঠল, কিন্তু ভিতরে অদ্ভুত উত্তেজনা। ইমন আবার নীলার ঠোঁটে কিস করতে লাগলো। কোমল চাপ কিন্তু দৃঢ়তা। নীলা চুপচাপ চেষ্টা করলো ঠেলতে, কিন্তু ইমল কোমল হাত দিয়ে তাকে কাছে টেনে ধরল। দেখুন বউ, আমার অধিকার, আমার ভালোবাসা, আর আমি এভাবে বউ রেখে থাকতে পারবো না। ইমন, তুমি এই লুচ্চা আচরণ বন্ধ করো, আমি রেগে যাচ্ছি। বউ রাগ হলে রাগ ভেঙে দিব, আবার লুচ্চা হব বারবার, শুধু আপনার জন্য। রাত গভীর, ঘরের আলো হালকা, শুধু চাঁদের সোনালি রোশনি ঘরে দরজা দিয়ে ঢুকছে। নীলা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নিজের ভাবনায় ডুবেছিল। হঠাৎ ইমন ধীরে এগিয়ে এসে নীলার ঠোঁটে আবার চুমু দিল। নীলা প্রথমে চোখ বন্ধ করে চমকে উঠল, কিন্তু কিছু বলল না। ইমন নরম কণ্ঠে বলল, বউ, এত আদর করব আপনাকে, আপনি নিজেই মেনে নেবেন? এইভাবে মন পাবে না। পাবো, একটু আদর করতে দিন। তারপর ধীরে ধীরে নীলার ঠোঁটে আর গলায় বুকে চুমু দিতে লাগলো। কোমল চাপ, মৃদু স্পর্শ। নীলা কিছু বলল না, শুধু চুপচাপ চোখ বন্ধ করে রইল। ঘরের মধ্যে নিঃশব্দ, কিন্তু তাদের হৃদয়ের টান ভরিয়ে তুলেছে অদ্ভুত এক উষ্ণতা। রাগ আর অভিমান ধীরে ধীরে মিলেমিশে ভেতরে উত্তেজনা কমিয়ে শান্তি দিচ্ছিল। এমন থেমে চোখে মায়া ঝরে বলল, দেখবেন বউ, সব ঠিক হয়ে যাবে। নীলা হালকা নিঃশ্বাস নিল, চোখ ধীরে ধীরে খুলল, আর ভিতরে অদ্ভুত প্রশান্তি। সে বুঝতে পারল রাগ আর অভিমান মিলেমিশে আজকের রাতকে সুন্দর করে তুলেছে, আর ইমনের কোমলতা তাকে এক অচেনা শান্তি দিয়েছে। ঘরে নিঃশব্দ, শুধু চাঁদের আলো আর তাদের নিঃশ্বাসের সুর। রাতটা শেষ হলো, কিন্তু ভেতরে উত্তেজনা, রোমাঞ্চ আর ভালোবাসার টান থেকে গেছে স্থায়ী। সকালের আলো ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকছিল। দুজনেই ঘুমের মতো একসাথে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলা চোখ খুলো, হালকা লজ্জা আর লাজুক হাসি মুখে খেলছে। ইমন ছাড়ো তো, সকাল হয়েছে, গোসল করব আমি। ইমন চোখ বন্ধ রেখে ধীরে ধীরে নীলার কাছ থেকে সরতে চাইছিল না। হালকা হাসি আর কোমল কণ্ঠে বলল, পরে করো বউ, এখন আমার সাথে থাকো। না প্লিজ, গোসল করতে হবে। এইভাবে থাকলে কেমন যেন লাগছে। আর লাগুক তবুও বউ, এভাবে থাকো শুধু এখন। হঠাৎ ইমন নীলার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা কপালে ভাঁজ ফেলো, ভেতরে লাজ আর রাগের মিশ্রণ। আর না প্লিজ, সকাল হয়ে গেছে। স্বামী স্ত্রী হলে সকাল বিকেল নাই, মন চাইলেই আদর করতে হয়। তারপর আবার ধীরে ধীরে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা আর কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে সেই মধুর স্পর্শে ভরে উঠল। ঘরের মধ্যে হালকা বাতাস বইছে, হালকা আলো, কিন্তু নীলা আর ইমন এখন নিজেদের মধ্যে এক অদ্ভুত শান্তি আর আনন্দ অনুভব করছে। সকালটা ধীরে ধীরে মধুর হয়ে উঠল। রাগ, লাজ, লাজুক হাসি আর দুষ্টু আদরের মাঝে দুজনের মন ভরে উঠল আনন্দে। ঘরে নিঃশব্দে শুধু তাদের নিঃশ্বাস আর হৃদয়ের টান ভেসে চলছিল। নীলা হালকা হাসিতে ইমনকে ঠেলে দিয়ে বলল, সত্যিই গোসল করতে হবে? ঠিক আছে বউ, গোসল শেষে আবার আসবো, তখনও আদর পাবো। লুচ্চা কোথাকার। তোমার জন্য। নীলা গোসল শেষ করে ঘরের মধ্যে বের হলো। শরীরের গায়ে হালকা সুগন্ধি আর চুলে সামান্য ভেজা রেখা। শাড়ি পরেছে লাল রঙের, সুন্দরভাবে তার গলার অংশ আর কোমল উজ্জ্বল করে তুলেছে। ইমন পিছন থেকে ধীরে এগিয়ে এলো, হাতে নরম স্পর্শ, চোখে মায়া। নীলার কোমরের কাছে হাত রেখে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে সোনা। ইমন, বেশি নাটক হয়ে যাচ্ছে না? আমি কিছুই নাটক করছি না সোনা, আমার জীবনটা নাটক ছিল, যা আমাদের বিয়ের সঙ্গে শেষ হয়ে গেছে। নীলার চোখে অল্প অবাক ভাব। ইমন ধীরে এগিয়ে কণ্ঠে কোমলতা যোগ করল, এখন শুরু বাস্তব, যেখানে কোনো নাটক নেই, কোনো ছলনা নেই, শুধু বিশ্বাস আর ভালোবাসা। নীলা হালকা নিঃশ্বাস নিল, বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি, রাগ আর লাজের মিশ্রণ। ইমনের কাছ থেকে নরম স্পর্শ আর সেই সত্যিকারের কথা তাকে ভেতরে গাঢ়ভাবে স্পর্শ করলো। নীলা হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, তবে
বিশ্বাস করতে সময় লাগবে। সময় নেবে বউ, কিন্তু আমি থাকবো পাশে। যতক্ষণ লাগুক আমি অপেক্ষা করব। ঘরের মধ্যে হালকা বাতাস বইছে, শাড়ির রং, চুলের হালকা ভেজা রেখা, ইমনের চোখে মায়া, সব মিলেমিশে নীলার হৃদয়টা অচেনা এক উষ্ণতায় ভরে দিচ্ছে। ইমন ধীরে ধীরে নীলাকে কোলে টেনে বলল, তাহলে আমরা একসাথে বাস্তবটা শুরু করি। দেখি কতটা শুরু করতে পারি বাস্তবতা। সকালের আলো ধীরে ধীরে ঘরে ঢুকেছে, আর দুজনের মধ্যে নতুন দিনের মধুরতা, বিশ্বাস আর ভালোবাসার টান ভেসে চলেছে। ঘরের ভেতরটা তখনও নীলার শাড়ির হালকা সুগন্ধে ভরে আছে। জানালার ফাঁক দিয়ে সকালে রোদ ঢুকে বিছানার উপর সোনালি রেখা এঁকে দিচ্ছে। নীলা নিচে নেমে যাওয়ার পর ঘরটা হঠাৎ করে ইমনের কাছে অদ্ভুত ফাঁকা লাগলো। কিছুক্ষণ আগেও যেখানে হাসি, খুনছুটি আর আদরে উষ্ণতা ছিল, সেখানে এখন শুধু নিস্তব্ধতা। ইমন চেয়ার টেনে বসে ল্যাপটপ খুলল। কয়েকদিন ছুটি নিয়েছিল, কিন্তু কাল থেকে আবার অফিসে যেতে হবে। ফাইল, মেইল, মিটিং সব মিলিয়ে বাস্তব জীবনের ব্যস্ততা ফিরে আসছে। তবু মনটা কাজে বসছিল না। বারবার তার চোখ চলে যাচ্ছিল দরজার দিকে, যেন আবার নীলা ফিরে এসে বলবে। এই যে একা একা কি করছো? ইমন চেষ্টা করলো মনোযোগ দিতে, কয়েকটা মেল খুলে পড়ছিল। এমন সময় হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। টেবিলের উপরে রাখা ফোনটা কাঁপতে ইমনে ভুরু কুঁচকে গেল। সাধারণত এত সকালে কেউ কল করে না। সে অনিচ্ছার সঙ্গে ফোনটা হাতে নিল। স্ক্রিনে নামটা দেখি বুকের ভেতরটা কেমন করে উঠল। সিমি। এক মুহূর্তে তার মাথার ভেতর অনেক স্মৃতি ঝাঁপিয়ে পড়ল। বিশ্বাস ভাঙা, অপমান, অপেক্ষা, আর শেষে সেই মানুষটা চলে যাওয়া, যে একদিন ভালোবাসার কথা বলেছিল। সে মানুষটাই ধোকা দিয়ে অন্য কারোর হাত ধরে চলে গিয়েছিল। ইমনের চোখে রাগের ছায়া নামলো, তবুও ফোনটা কেটে দিল না। একটা দীর্ঘশ্বাস নিয়ে রিসিভ করলো। হ্যালো, কি চাই? ইমন, আমি সিমি। জানি হঠাৎ ফোন করা ঠিক হয়নি, কিন্তু দুদিন ধরে সাহস করে উঠতে পারছিলাম না। ইমন চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলো। কণ্ঠে জমে থাকা রাগ আর বিরক্তি চেপে রাখতে চেষ্টা করলো, কিন্তু পারল না। এখন সাহস হলো কেন? যখন চলে গেলে তখন তো একবারও ভাবোনি আমার কথা, আজ হঠাৎ মনে পড়লো। আমি ভুল করেছি ইমন, অনেক বড় ভুল। তখন বুঝিনি, এখন বুঝি তোমাকে ছাড়া আমি কিছুই না। আমি তোমার কাছে ফিরতে চাই। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। ইমনের ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। তার বুকের ভেতরটা রাগে শক্ত হয়ে গেল। সুযোগ? তুমি কি জানো তুমি যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল? তুমি যাওয়ার পরে এত কিছু ঘটে গেল। তুমি তখন কোথায় ছিলে? এখন হঠাৎ ফিরে আসতে ইচ্ছে করছে? আমি স্বার্থপর ছিলাম ইমন, অন্যের কথায় ভুল পথে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, এখন বুঝেছি তুমি ছাড়া আমার কিচ্ছু নেই। ইমন জানালার দিকে তাকালো। নিচের উঠানে অতিথিদের হাসি, আড্ডার শব্দ ভেসে আসছে। সেই শব্দের মাঝেই নীলার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। লাজুক হাসি, শান্ত চোখ, নিঃশব্দ ভালোবাসা। ইমনের বুকের ভেতরটা হালকা হয়ে গেল। সে শক্ত কণ্ঠে বলল, দেরি হয়ে গেছে সিমি, আমার জীবন এখন আর আগের মতো নেই। মানে তুমি কি অন্য কাউকে? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আর আমার স্ত্রীকে নিয়ে আমি খুব সুখী। ফোনের ওপাশে নিস্তব্ধতা নেমে এলো। কিছুক্ষণ পর সিমির কণ্ঠ ভাঙ্গা ভাঙ্গা শোনালো। তাহলে তাহলে আমার আর কোনো জায়গা নেই? নেই সিমি, অতীতকে নিয়ে আর বাঁচতে চাই না। তুমি তোমার জীবন গুছাও, আমিও আমারটা গুছিয়েছি। আর কখনো ফোন করো না। এই কথা বলেই ইমন ধীরে ফোনটা কেটে দিল। তার বুকের ভিতর জমে থাকা ভার যেন একটু হালকা হলো। সে ফোনটা টেবিলে রেখে চোখ বন্ধ করলো। মনে মনে শুধু একটাই নাম ভেসে উঠল, নীলা। সে বুঝতে পারল অতীত আজ সত্যি শেষ। সামনে যে পথ, সেখানে শুধু নীলা আর নতুন জীবনের গল্প। নিচতলায় তখন বেশ ব্যস্ততা। সকাল থেকে ইমনের বাড়ির আত্মীয় স্বজনে ভরে আছে। কাল রাতে সবে ফিরে যায়নি। কেউ কেউ আছে, কেউ উঠোনে, কেউ গল্প করছে, কেউ নাস্তা খাচ্ছে, কেউ আবার নতুন বউ দেখার আগ্রহে বারবার উকিঝুঁকি দিচ্ছে ঘরের ভেতর। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার ঘ্রাণ আর চায়ের গরম ধোয়া।
পুরো বাড়িটা যেন উৎসবের রঙে রঙিন। নীলা শাড়ির আঁচলটা ঠিক করে ইমনের মায়ের পাশে দাঁড়িয়ে কাজে হাত লাগাচ্ছিল। কখনো প্লেট এগিয়ে দিচ্ছে, কখনো মেহমানদের জন্য শরবত বানাচ্ছে, আবার কখনো কারোর দিকে হাসি মুখে তাকিয়ে জিজ্ঞেস করছে কিছু লাগবে কিনা। বড়লোকের ঘরের মেয়ে হয়েও নীলার মধ্যে কোনো অহংকার নেই, এই জিনিসটা সবার চোখে পড়ছিল। এক কোণে বসে থাকা এক আত্মীয় মুচকি এসে অন্যদের দিকে তাকিয়ে বলল, বাবা, সত্যি বলতে কি আমরা তো ভেবেছিলাম বড়লোক ঘরের মেয়ে মানে না কুচু করে চলবে, মাটিতে পা দেবে না, কাজকর্ম তো দূরের কথা। কিন্তু এখন দেখি উল্টো, নতুন বউ হয়ে কি সুন্দর করে সবার সাথে মিশে কাজ করছে। হ্যাঁ গো, আমি তো ভাবতেই পারিনি এমন হবে। ভাবি মেয়েটা তো দেখছি একদম লক্ষ্মী মেয়ে, মুখে হাসি, কথায় নম্রতা। এই কথা শুনে ইমনের মা গর্বের বুকটা একটু ফুলিয়ে নিলেন। চোখে মুখে মায়ের ছাপ নিয়ে বলেন, আল্লাহর রহমত, আমার বৌমা সত্যিই অনেক লক্ষ্মী। শুধু সুন্দর না, মনটাও খুব সুন্দর। কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কাউকে ছোট করে কথা বলে না। এমন বৌমা পেয়ে আমি খুব সুখী। নীলা পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল। হঠাৎ এত প্রশংসা পেয়ে তার গাল দুটো লাল হয়ে উঠল। সে লজ্জায় মাথা একটু নিচু করে ফেলল, তবুও ভদ্রভাবে হালকা হাসি দিয়ে বলল, মা, আপনারা আমাকে এত ভালো বলছেন, আমি তো কিছুই করি না। আপনাদের সবার দোয়াতেই ঠিকঠাক থাকতে চাই। আরে না না ভাবি, এভাবে বিনয় করলে আরও সুন্দর লাগে। নতুন বউ দেখতে মাশাআল্লাহ একদম চাঁদের মতো, চোখে শান্তি লাগে। ইমনের কপাল সত্যিই ভালো। শুধু রূপ না গো, ব্যবহারটাই আসল। আজকাল অনেক মেয়ে আছে দেখতে ভালো, কিন্তু মুখ খুলে আগুন। আর বউ তো দেখি শান্ত ভদ্র, সবার কথা শুনে। নীলা আরও লজ্জা পেয়ে গেল। শাড়ির আঁচলটা একটু ঠিক করতে করতে মিষ্টি গলায় বলল, আপনারা আমাকে এত বড় করে দেখছেন, আমার সত্যিই ভালো লাগছে। আমি চেষ্টা করি যেন ইমনের বাড়ির সুনাম রাখতে পারি। ইমনের মা স্নেহ ভরা চোখে নীলার দিকে তাকিয়ে তার হাতটা ধরে বললেন, মা, বিয়ে করে শুধু স্বামীর ঘর না, পুরো পরিবারকে আপন করে নিতে হয়। তুমি সেটা খুব ভালোভাবে পারছো। আল্লাহ তোমাকে সবসময় সুখে রাখুক। নীলার চোখ একটু ভিজে উঠল। এই ঘরটাকে সে সত্যি নিজের ঘর বানাতে চাইছে। বুকের ভেতর অদ্ভুত এক শান্তি ছড়িয়ে পড়ল। সে মনে মনে ভাবল, ইমনের ভালোবাসার পাশাপাশি এই পরিবারের ভালোবাসাও তার জীবনের সবচেয়ে বড় শক্তি। চারপাশে তখনও প্রশংসার কথা চলছেই। কেউ তার শাড়ির রঙের কথা বলছে, কেউ তার ভদ্র ব্যবহারের, আবার কেউ বলছে ইমন সত্যি ভাগ্যবান। আর নীলা লাজুক হাসি নিয়ে সবার কথা শুনে কাজে ব্যস্ত হয়ে পড়ে। নীলা কাজ শেষ করে ধীরে ধীরে উপরে উঠল। সারাদিন মানুষের ভিড়, কথা, হাসি সব মিলে শরীরটা একটু ক্লান্ত লাগছিল। ঘরে ঢুকতে সে থমকে গেল। বেলকুনির দরজাটা খোলা, পর্দা হালকা বাতাসে দুলছে, আর সেখানে দাঁড়িয়ে আছে ইমন। কিন্তু আজকের ইমনটা আলাদা। সকালে যে মানুষটা সারাক্ষণ দুষ্টামি করছিল, আদর করছিল, এখন তার চোখে মুখে সেই উচ্ছ্বাস নেই। ইমন মোবাইলটা হাতে নিয়ে বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছে, আবার বিরক্ত হয়ে পকেটে ঢুকাচ্ছে। কপাল কুঁচকে আছে, চোয়াল শক্ত, স্পষ্ট বোঝা যাচ্ছে মনটা ভালো নেই। নীলা ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি তো বলেছিলে অফিসের কাজ করবে, এখানে দাঁড়িয়ে কি করছো? কাজ না করে ব্যালকনিতে সময় নষ্ট করছো কেন? ইমন হালকা চমকে উঠে পেছনে তাকালো, চোখে মুখে একটা চাপা ভাব। জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, তেমন কিছু না, একটু বাতাস খাচ্ছিলাম। নীলা কথা বাড়ালো না সঙ্গে সঙ্গে, কিন্তু ইমনের মুখের দিকে তাকিয়ে বুঝে গেল এটা সেই আগের ইমন না। না দুষ্টু হাসি আছে, না রোমান্টিক চোখ। নীলা কয়েক কদম এগিয়ে এসে ধীর গলায় বলল, ইমন, তোমাকে আজ আলাদা লাগছে। সকালে যেমন ছিলে এখন তেমন না, কি হয়েছে তোমার? ইমন চোখ সরিয়ে নিল, বেলকুনির বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন ভিতরের কথা গিলে ফেলছে। তারপর হালকা গলায় বলল, কিছু না নীলা, তুমি বেশি ভাবছো। আমি অন্ধ না, মানুষ বদলালে বুঝি তুমি মন খারাপ করে বসে আছো, আবার বলছো কিছু না। স্বামী স্ত্রীর মধ্যে কি এত লুকোচুরি চলে? ইমন এক মুহূর্ত চুপ থাকলো, মোবাইলটা পকেট থেকে বের করে আবার ঢুকিয়ে ফেল। গলার স্বর একটু শক্ত হয়ে গেল। এমন কিছু না যে তোমাকে বলতে হবে, একটু মাথা গরম ছিল। মাথা গরম হঠাৎ হয় না ইমন, নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি যদি আমাকে নিজের মানুষ ভাবো তাহলে লুকাবা না। ইমন নীলার চোখের দিকে তাকাতে পারল না, চোখ নামিয়ে নিল। কি বলবে সে? কথা বাড়ালেই ঝামেলা বাড়বে। এখন বলার মতো মন নেই, একটু ফ্রেশ হয়ে আসি,
তারপর কথা বলবো। এখনই যাবে? আমি তো এই মাত্র এলাম। হ্যাঁ, মাথাটা ভার লাগছে, ওয়াশরুমে গেলে ভালো লাগবে। এই বলে সে ধীরে ধীরে নীলার পাশ কাটিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় নীলার চোখে পড়ল ইমনের মুখে অস্বস্তি, চিন্তা আর চাপা রাগ মিশে আছে। ইমন ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। নীলা একা ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অজানা একটা খচখচ শুরু হয়ে গেল। সে বেলকনির দিকে তাকালো, যেখানে একটু আগেও ইমন দাঁড়িয়েছিল। নীলা মনে মনে ভাবল, সকালে যে মানুষটা আমাকে ছাড়তেই চাইছিল না, সে মানুষটা হঠাৎ এমন কেন হয়ে গেল? নিশ্চয়ই কিছু একটা আছে যেটা সে আমাকে বলতে চাইছে না। সে ধীরে বিছানার পাশে বসে পড়ল, জানালার বাইরে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। ইমনের এই বদলে যাওয়াটা নীলার ভেতরে অদ্ভুত এক সন্দেহ আর অস্থিরতা তৈরি করলো। ইমন ওয়াশরুমে ঢুকে দরজা লাগাতেই বুকের ভেতরটা ভার হয়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মুখের দিকে তাকালো, চোখে ক্লান্তি, ভেতরে চাপা অস্থিরতা। কলটা কেটে দেওয়ার পরও মাথা থেকে সিমির কথা নামছিল না। ঠিক তখনই মোবাইলটা আবার ভাইব্রেট করে উঠল। ভু ভু শব্দটা যেন ইমনের মেজাজে আগুন ঢেলে দিল। সে মোবাইল তুলে তাকাতে দেখলো সিমি। ইমনের চোখ শক্ত হয়ে গেল। দাঁত চেপে কল রিসিভ করলো। বারবার কেন ফোন দিচ্ছ সিমি? তুমি কি বুঝতে পারছো না আমি বিরক্ত হচ্ছি? একবার না দুবার না আমি কতবার কেটে দিয়েছি, তারপরও আবার কল। তোমার কি একটু বোধ নেই? সরি ইমন, প্লিজ রাগ করো না। আমি ভুল করেছি, আমি জানি, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি তোমার কাছে ফিরে আসতে চাই। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য ছিলে। তোমাকে ছাড়া আমি কিছুই ঠিকভাবে করতে পারছি না। আমি প্রতিদিন তোমাকে মিস করি। ইমন আয়নার দিকে তাকিয়ে হেসে ফেল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু তার ছিল। মিস করছো? এখন মনে পড়ছে তখন কোথায় ছিলে সিমি? যখন তুমি আমাকে ধোকা দিয়ে অন্য কারো হাত ধরেছিলে তখন তো তোমার মনে হয়নি আমি কষ্ট পাবো। এখন হঠাৎ ভালোবাসা জেগে উঠেছে। আমি তখন ভুল বুঝেছিলাম, পরিস্থিতি আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন বুঝেছি তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ইমন, প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও। শোনো, সুযোগের সময় শেষ হয়ে গেছে। আমি এখন আর সেই ইমন না যাকে ইচ্ছে মতো ছেড়ে যাওয়া যায়, আবার ইচ্ছে মতো ফিরে আসা যায়। আমার একটা জীবন আছে, একটা দায়িত্ব আছে। দায়িত্ব? তুমি কি বিয়ের কথা বলছো? সেই মেয়েটাকে? ও তো তোমার জীবনে হঠাৎ এসেছে। আমি তো বছরের পর বছর তোমার সাথে ছিলাম, আমাকে কিভাবে ভুলে যাবে? হ্যাঁ, আমি বিয়ের কথাই বলছি, কারণ এখন আমার একটা স্ত্রী আছে, তার সম্মান আছে, তার অধিকার আছে। আমি তাকে কষ্ট দিয়ে কোনো অতীত আঁকড়ে ধরবো না। তুমি যদি একটু লজ্জা রাখো তাহলে আর ফোন দেবে না। লজ্জা? ভালোবাসায় লজ্জা থাকে না ইমন। আমি বারবার ফোন দেব, যতক্ষণে তুমি নরম হও, যতক্ষণে তুমি আমাকে আবার আগের মতো করে কথা বলো। এই কথা শুনে ইমন আর নিজেকে সামলাতে পারল না। তার রাগে গা জ্বলে যাচ্ছে। ইমন রাগে ফেটে পড়ে বলে, থামো, একদম থামো। এটা কোনো সিনেমা না সিমি, বাস্তব জীবন। তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে নিজের ইচ্ছায়, আর এখন আমি যখন সামনে এগিয়ে যাচ্ছি তখন তুমি আবার ফিরে আসতে চাইছো। আমি তোমার খেলনা না যে যখন খুশি ভেঙে ফেলবে, আবার যখন দরকার হবে তুলে নেবে। আমার বউ আছে, আমার সংসার আছে, আমি সেটা নষ্ট হতে দেব না। কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি ইমন। ইমন গভীর নিঃশ্বাস ফেলল, কণ্ঠ শান্ত হলো, সিদ্ধান্ত স্পষ্ট, যেন এই ঝামেলা সে আর বইতেই যাচ্ছে না কোনো মতেই। ভালোবাসা যদি সত্যি হতো তাহলে তুমি আমাকে ছেড়ে যেতে না। এখন দয়া করে আর কল দিও না, আমাকে আমার মতো থাকতে দাও। এই বলে ইমন কল কেটে দিল। মোবাইলটা হাতের মুঠোয় শক্ত করে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। বুকের ভেতরে রাগ, অতীতের কষ্ট আর বর্তমানের দায়িত্ব একসাথে ধাক্কা দিচ্ছিল। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে ইমন ফিসফিস করে বলল, অতীত ফিরে এনে বর্তমানটা নষ্ট করতে পারবো না। ওয়াশরুমের দরজা খুলে ইমন যখন বাইরে বের হলো তখন তার চোখে মুখে আগে সেই দুষ্ট হাসিটা নেই। মুখ শক্ত, ভুরু কুঁচকানো, ভেতরে চাপা অস্থিরতা, যেন কিছু একটা গোপন করে বুকের ভেতর লুকিয়ে রেখেছে। নীলা তখন বিছানার পাশে দাঁড়িয়েছিল। ইমনের দিকে তাকাতেই তার বুকের ভেতর অজানা একটা শঙ্কা ঢুকে গেল। নীলা ধীরে কিন্তু পরিষ্কার গলায় বলল, তুমি কার সাথে কথা বলছিলে? ইমন থমকে গেল এক সেকেন্ডের জন্য, তারপর হালকা অবহেলার ভঙ্গিতে বলল, কার সাথে আবার কথা বলবো? কার সাথে কথা বলছিলে সেটা আমি জানি না, কিন্তু আমি স্পষ্ট শুনেছি তুমি কাউকে কিছু বলছিলে। দেয়াল পেরিয়ে শব্দ আসছিল। আমাকে মিথ্যা বোঝাতে যেও না। ইমন একটু বিরক্তভাবে নিঃশ্বাস ফেল, গলার স্বর আগের চেয়ে শক্ত হয়ে গেল। ভুল শুনেছ তুমি, এখানে কেউ ছিল না। না ইমন, ভুল শুনিনি।
আমি পরিষ্কার শুনেছি তোমার গলা। তুমি কারোর সাথে কথা বলছিলে আর সেটা লুকাতে চাইছো। এই কথা শুনে ইমনের মেজাজ হঠাৎ বদলে গেল, চোখে রাগের ঝিলিক, কণ্ঠে কঠিনতা। মেজাজ গরম করবে না নীলা, আমি বলছি তো কথা বলিনি কারোর সাথে। অযথা সন্দেহ তৈরি করো না। নীলা হতভম্ব হয়ে গেল। এই প্রথম ইমন তার সাথে এমন শক্ত করে কথা বলল। কোনো আদর নেই, কোনো হাসি নেই, শুধু বিরক্তি আর দূরত্ব। নীলা একটু থেমে ধীরে বলল, আমি তো শুধু জানতে চেয়েছি। কিন্তু ইমন দাঁড়ালো না। কোনো কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। ইমন হেঁটে যেতে যেতে বলল, আমার একটু কাজ আছে, পরে কথা হবে। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। জোরে দরজা বন্ধ হলো না, তবু সেই শব্দটা নীলার কানে বিস্ফোরণের মতো লাগলো। নীলা জায়গায় দাঁড়িয়ে রইল, বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। এই ইমন তো সেই ইমন না। এই ইমন যেন হঠাৎ বদলে গেল। নীলা ধীরে বিছানায় বসে পড়ল। চোখের সামনে বারবার ঘুরতে লাগলো ইমনের মুখ, তার রাগী গলা আর সেই অস্বাভাবিক আচরণ। নীলা নিজের মনে ফিস ফিস করে বলল, ইমন কখনো আমার সাথে এভাবে কথা বলে না, তাহলে আজ কেন? বুকের ভেতরে সন্দেহের বীজটা আস্তে আস্তে গজাতে লাগলো। কার সাথে কথা বলছিল সে? কেন লুকালো? হঠাৎ এমন বদলে গেল কেন? নীলার চোখে অজান্তে অস্থিরতা জমে উঠল। রাত অনেক হয়ে গেছে, বাড়ির চারপাশ নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক, হালকা বাতাসে পদ্মা নড়ে উঠল। ইমন দরজা খুলে ঘরে ঢুকতেই দেখতে পেল নীলা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মুখে পড়ছে, চোখে জমে আছে চাপা অভিমান, যেন অপেক্ষা করছিল আবার নাও করছিল। ইমন কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বুকের ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। ধীর পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরল। ইমন নরম গলায় বলল, সরি সোনা, তখন আমার মেজাজ গরম ছিল, বুঝিনি কিভাবে তোমার সাথে কথা বলেছি। বিশ্বাস করো, রাগ করে বলিনি, নিজের উপর রাগ ছিল। নীলা চমকে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। ইমনের হাত সরিয়ে দিয়ে ধীরে ঘুরে তাকালো, চোখে অভিযোগ, গলায় কষ্ট। ইমন, আমাদের সম্পর্ক এখনো ঠিকভাবে গড়ে ওঠেনি। আমি তোমাকে পুরোপুরি মানতেও পারিনি। তার মধ্যেই তুমি যদি এভাবে কথা বলো তাহলে আমি ভেঙে পড়ি। আমি জানি নীলা, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি বিয়ে করিনি। তবুও তুমি আমাকে অবহেলা করলে। আজ তোমার চোখে আমি আগের মতো কিছুই দেখিনি। ইমনের বুকটা ভার হয়ে গেল। সে ধীরে নীলার হাত ধরল। সে জীবনে অনেক হারিয়েছে, নীলাকে আর হারাতে চায় না সে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য নীলা। আজ একটু ভুল করেছি, সেটার জন্য আমাকে শাস্তি দাও, কিন্তু দূরে ঠেলে দিও না। নীলা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ইমন আস্তে করে তার কাঁধের কাছে মুখ নামালো। গলায় হালকা আদর ছোঁয়া দিয়ে ফিস ফিস করে বলল, সরি জান, এবার আদর করে তোমার সব রাগ ভাঙিয়ে দেব। সবকিছু সমাধান আদর না ইমন, বিশ্বাস লাগে। বিশ্বাসই তো তৈরি করছি নীলা, ধীরে ধীরে, জোর করে না, ভালোবাসা দিয়ে। এই বলে ইমন আলতো করে নীলাকে কোলে তুলে নিল। নীলা অবাক হয়ে বলল, এই কি করছো তুমি? বউকে নিজের জায়গায় রাখছি। সে নীলাকে বিছানায় বসিয়ে দিল। সামনে বসে নীলার মুখটা দু হাতে ধরল, চোখে চোখ রেখে বলল, আজ আর ঝগড়া না, আজ শুধু কথা বলবো, কাছে থাকবো। তারপর খুব ধীরে নীলার কপালে, তারপর গালে একটা হালকা চুমু দিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু অনুভূতি। নীলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ধীরে বলল, তুমি সবসময় এমন হলে হয়তো আমি ভাঙবো না। তোমাকে ভাঙার জন্য না নীলা, আগলে রাখার জন্যই আমি তোমার স্বামী। নীলা চুপ করে রইল। চোখে আর আগের মতো শক্ত রাগ নেই, সেখানে জমে উঠেছে অদ্ভুত নরম একটা অনুভূতি। বিছানার পাশে বসে থাকা নীলার দিকে ইমন কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে আজ আর তাড়াহুড়ো নেই, আছে অনুশোচনা আর একরকম গভীর টান। ইমন ধীরে নীলার মুখের কাছে ঝুঁকে এলো। কোনো জোর না, কোনো তাড়া না, শুধু অনুভূতির ছোঁয়া। আলতো করে নীলার ঠোঁটে একটা চুমু দিয়ে ফিস ফিস করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসবো সোনা, এমনভাবে ভালোবাসবো যেন তোমার মনে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ জমে না থাকে। তুমি যেন একদিন বলো, ইমন আমার জীবনের সবচেয়ে নিরাপদ মানুষ। ভালোবাসা শুধু কথা না ইমন, মানুষ বদলে যায়। আজ যেমন আছো, কাল যদি আর এমন না থাকো, যদি হঠাৎ দূরে সরে যাও। নীলার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে গভীরভাবে তাকালো, যেন যে আঘাত সে পেয়েছে সেটা আর কাউকে দিতে চায় না সে। যদি আমি বদলে যাই তাহলে আমাকে শাস্তি দেবে, রাগ করবে, ঝগড়া করবে, কাঁদবে, কিন্তু ছেড়ে যাবে না। কথা দাও নীলা, আমাকে একা ফেলে দেবে না। নীলা ধীরে চোখ তুলে তাকালো।
চোখে ভয় আর আশা একসাথে, যেন সে ইমনকে সত্যি বিশ্বাস করতে চায়। শাস্তি দিলে যদি তুমি ঠিক হও তাহলে দেব, কিন্তু যদি তুমি সত্যি আমাকে কষ্ট দাও তখন আমি শক্ত হয়ে যাব ইমন। তোমার শক্ত হওয়াটাই তো আমাকে ঠিক রাখবে। তুমি আমার দুর্বলতা না, তুমি আমার দায়িত্ব। এই বলে ইমন নীলার কপালে আর গালে আদরের ছোঁয়া দিল, তারপর আবার ঠোঁটে কিস করতে লাগলো। কিছুক্ষণ পরে আবার বলল, আজ থেকে প্রতিদিন চেষ্টা করব তোমাকে বুঝতে, জোর করে নয়, ভালোবেসে। নীলা দীর্ঘশ্বাস ফেল। বুকের ভেতরে জমে থাকা রাগটা একটু একটু করে গলতে লাগলো। আমি এখনো সব মেনে নিতে পারিনি ইমন, কিন্তু তোমার এই কথাগুলো আমাকে ভাঙতে দেয় না। ভাঙতে দেব কেন? তুমি তো আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। দেখো, নাটক করো না আবার। নাটক না নীলা, এটা আমার সত্যি অনুভূতি। তারপর দুজন পাশাপাশি বসে রইল, কোনো শব্দ নেই, শুধু হৃদয়ের ভেতরে নীরব কথা। সময় থেমে থাকে না। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। এই 1 মাসে নীলা আর ইমনের সম্পর্কটা ধীরে ধীরে বদলে গেছে। শুরুতে ছিল জেদ, রাগ, অস্বস্তি, আর এখন সেখানে জায়গা করে নিয়েছে অভ্যাস, টান আর এক ধরনের নীরব ভালোবাসা। ইমন এখন আগের মতো জোর করে কিছু করে না, নীলার কথা শুনে পাশে তাকে সময় দেয়। আর নীলাও যে একসময় এই বিয়েটা মানতে চাইতো না, সেই এখন অজান্তে ইমনের জন্য অপেক্ষা করে আর ফেরার সময় জানালার দিকে তাকায়। ফোনে কল না এলে মনটা কেমন জানি হয়ে যায়। মাঝখানে সিমি অনেকবার ফোন দিয়েছে, বারবার কল, মেসেজ, কিন্তু ইমন কোনোদিন পাত্তা দেয়নি, রিসিভ করেনি, রিপ্লাইও করেনি। নীলা সেটা জানে না, সে শুধু জানে তার সংসারটা এখন একটু একটু করে আপন হয়ে উঠেছে। আজও রাত অনেক হয়ে গেছে, ঘড়ি কাটা 12 পেরিয়ে গেছে, তবু ইমন আসেনি। নীলা বিছানায় বসে বসে বারবার দরজার দিকে তাকাচ্ছে। নীলা মনে মনে বলে, এত দেরি কেন আজ? অফিস তো এত লেট করে না। ঠিক তখনই দরজার শব্দ। নীলার বুকের ভেতরটা হালকা করে কেঁপে উঠল। ইমন ঢুকলো, মুখে ক্লান্তি, চোখে ব্যস্ততা, কিন্তু আজ একটা জিনিস আলাদা। সে ঢুকেই নীলার দিকে তাকালো না, সরাসরি ব্যাগটা নামিয়ে ফোন রেখে ওয়াশরুমের দিকে হাঁটলো। নীলা ধীরে পড়ল, ইমন। কিন্তু ইমন শুনেও যেন না শোনার ভান করলো। নীলার বুকের ভেতরটা হালকা করে চেপে গেল, মনটা অকারণে খারাপ হয়ে উঠল। ইমন ফ্রেশ হতে গেল, কথা না বলি। নীলা চুপচাপ বসে রইল। ঠিক তখনই টুম, বিছানার উপর রাখা ইমনের ফোনে নোটিফিকেশনের শব্দ। নীলার চোখ সেদিকে চলে গেল। সে ইচ্ছে করেও তাকাতে চাইছিল না, কিন্তু চোখ আপনা আপনি পড়ে গেল স্ক্রিনে। মেসেজ, নামটা স্পষ্ট, সিমি। নীলার বুক ধক করে উঠল। স্ক্রিনে লেখা, অনেকদিন পরে তোমার সাথে দেখা করে খুব শান্তি লাগছে ইমন। এক লাইনে নীলার পৃথিবী যেন থমকে গেল। চারপাশের শব্দ হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নীলা ফিসফিস করে বলল, দেখা করেছে? তার আঙ্গুল কাঁপতে লাগলো, চোখে অন্ধকার নামলো। ইমন তখনও ওয়াশরুমে। নীলা ফোনটা আর স্পর্শ করলো না, কিন্তু কথাগুলো বুকের ভেতর আগুনের মতো জ্বলতে লাগলো। কিছুক্ষণ পর ইমন বের হয়ে এলো। নীলা নিজের চোখ মুছে মুখে স্বাভাবিক ভাব এনে বলল, খেতে এসো। খেয়ে এসেছি। এই কথাটা নীলার বুকের ভেতরে কাটার মতো বিঁধল। নীলা মনে মনে বলল, সিমির সাথে খেয়ে আসলে একবারও ভাবলে না আমি খেয়েছি কিনা? কিন্তু মুখে কিছু বলল না। ইমন এসে বিছানায় শুয়ে পড়ল, মোবাইল হাতে নিয়ে আরেক পাশে ঘুরে গেল। নীলা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বেলকনিতে চলে গেল। রাতের বাতাসে পদ্মা নড়ছে, চাঁদ উঠেছে, কিন্তু নীলার চোখে কোনো আলো নেই। বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে সে দূরে তাকিয়ে থাকে। নীলা নিজের মনেই ফিসফিস করে বলল, 1 মাসে আমি তোমার হয়ে গেলাম ইমন, আর তুমি এখন অতীতের মানুষের সাথে দেখা করো? ভালোবাসা কি এত সহজে ভাগ হয়? ভেতরে ইমন ঘুমিয়ে পড়েছে, আর বাইরে বেলকনিতে দাঁড়িয়ে নীলা নিজের ভাঙ্গা মনটা সামলানোর চেষ্টা করছে। রাত্র শুধু অন্ধকার নয়, এই রাতে নীলার মনে জন্ম নিচ্ছে এক গভীর ভয়, যার নাম বিশ্বাস ভাঙ্গার আশঙ্কা। ঘরের ভেতর নিস্তব্ধতা। ইমন গভীর ঘুমে ক্লান্ত, শরীরটা বিছানায় এলিয়ে আছে। বেলকনিতে দাঁড়িয়ে থাকা নীলার চোখে তখন ঘুম নেই, বুকের ভেতরটা আগুনের মতো জ্বলছে। সিমি সেই মেসেজটা বারবার মাথার ভেতর ঘুরছে। হঠাৎ ভুভু ইমনের ফোনটা বালিশের পাশে ভাইব্রেট করতে লাগলো। নীলা চমকে ফিরে তাকালো, বুকের ভেতর ধক করে উঠল। ধীরে এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে
জ্বলছে, নামটা স্পষ্ট, সিমি কলিং। নীলার আঙ্গুল কাঁপল। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর সিদ্ধান্ত নিয়ে ফোনটা হাতে করে বেলকনিতে চলে গেল। ঠান্ডা বাতাস মুখে লাগলো, কিন্তু বুকের ভেতরের আগুন ঠান্ডা হলো না। নীলা গভীর নিঃশ্বাস নিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে পরিচিত কণ্ঠ। হ্যালো ইমন। এমন না, আমি নীলা। ওপাশে হঠাৎ নীরবতা। কয়েক সেকেন্ড পর সিমির গলা কেঁপে উঠল, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কোন নীলা? তোমার বোন নীলা। আপু, তুই তুই ওখানে কি করিস, তাও আবার এত রাতে? আমি ওখানে থাকবো না তো কে থাকবে বলো? ইমনের স্ত্রী আমি। মানে কি বলছিস আপু? তুই যেদিন বিয়ের আসর থেকে অন্য একজনের হাত ধরে পালিয়ে গেছিলি, সেদিন বাবা নিজের মান সম্মান বাঁচাতে ইমনের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। তুই তো তখন পিছিয়ে তাকিয়েও দেখিসনি। আপু আমি তখন কি ভালোবাসলে পালিয়ে যেতি না? ভালোবাসা দায়িত্ব শেখায়, পালানো না। কিন্তু আপু আমি ইমনকে এখনো ভালোবাসি, তুই ওকে ছেড়ে দে, ও আমার। ভালোবাসিস? তাহলে ছেড়ে গেছিলি কেন? তখন তো অন্যজনের হাত ধরেছিলি। এখন যখন দেখছিস আমি সংসার করছি, তখন তোর ভালোবাসা জেগেছে? আমি ভুল করেছিলাম আপু, এখন বুঝেছি। ভুল মানুষ করে, কিন্তু ভুলের ফল ভোগও করতে হয়। ইমন এখন আমার স্বামী, শুধু নামের না, জীবনেরও। আপু প্লিজ আমাকে একবার সুযোগ দে। আমি কারো সংসার গড়ার মানুষ না সিমি। তুই যেদিন চলে গেছিলি সেদিনই তোর অধিকার শেষ হয়েছে। আজ থেকে ইমনের ফোনে আর কল দিবি না। অতীতকে অতীতেই রাখ, না হলে শুধু আমাকে না, নিজেকেও ছোট করবি। এই বলে নীলা কল কেটে দিল। ফোনটা হাতে নিয়ে সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা কাঁপছে, চোখ ভিজে গেছে। নীলা ফিস ফিস করে বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা ভাঙে না, দায়িত্ব নেয়। ঘরে ফিরে এসে ইমনের দিকে তাকালো। সে এখনো ঘুমাচ্ছে, কিছুই জানে না কি ঝড় বয়ে গেল এই রাতে। নীলা ধীরে বিছানার পাশে বসে পড়ল। আজ রাতে শুধু সিমির পরিচয় ফাঁস হয়নি, নীলার ভেতরে শক্ত মেয়েটাও জেগে উঠেছে। এখন আর সে শুধু বড়লোকের মেয়ে না, সে একজন স্ত্রী যে নিজের সংসার আগলে রাখতে জানে। সকালে সূর্য কুয়াশার মতো মৃদু আলো বিছানার দিকে পড়ে। ইমন চোখ খুলল, দৃষ্টিটা খুঁজতে খুঁজতে পাশে তাকালো। নীলা নেই। হঠাৎ মনে পড়লো গত রাতে ওর সাথে নীলা কথা বলেনি, খাওয়ার কথাও জিজ্ঞেস করেনি। ইমনের কপালে ভাঁজ উঠল। ইমন ফিস ফিস করে বলল, ও শিট, মেয়েটা নিশ্চয়ই রাতে না খেয়ে ঘুমিয়েছে। বেশ কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল, তারপর গতি বাড়িয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো নীলা মায়ের সাথে রান্না করছে। রান্নার গরম নীলার গায়ে লাগানো শাড়ির নরমতা, তার চুলে খোলা আলো, সবকিছু একসাথে মন কাটছে। ইমন ধীরে এগিয়ে বলল, নীলা একটু কথা আছে, রুমে এসো। ব্যস্ত আছি। আসো না 2 মিনিট। নীলা হাত মুছে মায়ের দিকে তাকালো। মা ওকে ইশারা করলো, হাসি মাখা চোখে বলল, জামা শুনে আয়। যাবো মা, এত অস্থির হবেন না। নীলা জানে ইমন এখন কিছু বলবে, সে কিন্তু পাত্তাই দিল না। চুপচাপ রান্না চালিয়ে যেতে লাগলো। ইমন চুপচাপ দাঁড়িয়ে রইল, দৃষ্টি মেলে নীলার উপর। যেমন আগের আদর রোমান্টিক মুহূর্তগুলো আবার চোখের সামনে ভেসে উঠল, কিন্তু নীলা নিজের মনোভাব অটল রেখে জানায়। নীলা রান্না শেষ করে ধীরে ধীরে উপরের দিকে উঠছিল। রুমে ঢুকতেই ইমন হঠাৎ দরজা আটকে তার পাশে চলে এলো। কি হয়েছে সোনা, এত রেগে কেন আছো? রাখবো কেন? আমার কি রাগ করার অধিকার আছে? কে বলেছে অধিকার নেই তোমার সোনা? সব অধিকার আছে তোমার। নীলা হঠাৎ রাগে ফেটে পড়ল, চোখে আগুন, কণ্ঠ কেঁপে উঠল। সে আর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে বলল, যদি অধিকার থাকতো তাহলে তুমি আমাকে বলতে, কেননা যে সিমি এখনো তোমাকে ফোন দেয়। তুমি জানলে কিভাবে? কি ভেবেছো আমি জানতে পারবো না? তুমি কি মনে করেছিলে আমি সব বুঝবো না? কিন্তু আমি সব জানতে পেরেছি মন। কাল তুমি ওর সাথে দেখা করেছো, সব জানি। ইমনের চোখে হঠাৎ অস্পষ্ট হতাশা আর লজ্জার ছায়া। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। নীলার রাগের আভাস, তার কঠিন কণ্ঠ, সব মিলিয়ে ইমনের মনটা কেঁপে উঠল। ইমন ধীরে ধীরে নীলার হাতটা ধরে বলল, সোনা, বিশ্বাস করো, ও আমার কাছে আর কোনো গুরুত্ব রাখে না। তুমি আমার কাছে একমাত্র। আজ তুমি আমাকে সব কিছু না জানিয়ে আবারও আমার বিশ্বাসে আঘাত করেছো। আমি তোমাকে আঘাত করতে চাইনি সোনা, সত্যি বলছি। আমি তোমাকে ভুল বুঝতে দেব না। আজ থেকে আমি সব খুলে বলবো, আর কোনো কিছু লুকানো থাকবে না। ইমন নীলার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল, তার চোখে অনুশোচনা, কণ্ঠে ব্যাকুলতা। বিশ্বাস করো সোনা, আমি সিমিকে একবারও ফোন দেইনি। ওই আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করছে। আমি অনেকবার বারণ করেছি, কিন্তু ও শোনেনি।
তাহলে তুমি আমাকে বলনি কেন? আমি তোমার স্ত্রী ইমন, আমার জানার অধিকার ছিল। আমি ইচ্ছে করেই বলিনি সোনা। ভাবছিলাম ও যদি তোমাকে ফোন দিয়ে কিছু বলে তাহলে তুমি নিজেই কষ্ট পাবে। আমি চাইনি তুমি কষ্ট পাও। এটাই তো সমস্যা ইমন, তুমি নিজে না বলে আমাকে অন্যের কাছ থেকে শোনাতে চেয়েছিলে। তুমি কি বোঝো না এতে কতটা অপমান লাগে? তুমি কি সিমির কাছে ফিরতে চাও ইমন? ইমন আরও কাছে এসে নীলাকে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে সে পালিয়ে যাবে একেবারে। না সোনা, আমি কখনোই সিমির কাছে ফিরতে চাই না, কখনো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। নীলা ধীরে ধীরে ইমনের বুক থেকে সরে গেল, তার চোখে অভিমান, কণ্ঠে চাপা কান্না। ভালোবাসলে লুকাতে নেই ইমন। ভালোবাসা মানে শুধু আদর না, ভালোবাসা মানে বিশ্বাস। আর তুমি আমার কাছে সত্যিটাই লুকিয়েছো। ইমন থমকে গেল, নীলার কথাগুলো বুকের ভেতর গেঁথে গেল। নীলা দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আমি চাই না আমার জীবনে আর কোনো অন্ধকার থাকুক, কিন্তু আজ তুমি আমাকে বুঝতে দাওনি। নীলা শোনো সোনা। নীলা থামেনি। দরজা খুলে বেরিয়ে যাওয়ার সময় শুধু একবার ফিরে তাকালো, চোখে জল, কণ্ঠে কষ্ট। ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না ইমন, ভালোবাসা ধরে রাখতে হয় সততায়। এই কথা বলে নীলা রুম ছেড়ে বেরিয়ে গেল, আর ইমন দাঁড়িয়ে রইল বুক ভরা অনুশোচনা নিয়ে। ভাবতে লাগলো ভালোবাসা হারানোর ভয়টাই সবচেয়ে ভয়ঙ্কর। নীলা চলে যাওয়ার পর রুমটা হঠাৎ অদ্ভুত রকম নীরব হয়ে গেল। ইমন বিছানার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নীলার কথাগুলো মাথার ভেতর ঘুরছে, বারবার ভালোবাসা লুকাতে নেই। ইমন বিরক্ত হয়ে চুলে হাত বুলিয়ে বেলকনির দিকে এগোতেই হঠাৎ ফোনটা টুং করে বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে তার মুখ শক্ত হয়ে গেল। সিমি কল করেছে। ইমন গভীর শ্বাস নিয়ে রিসিভ করলো। এবার কি চাই তোমার? ইমন, তুমি তো কাল একটা কথাও বলনি যে তুমি আপুকে বিয়ে করেছো। আমি তো ভাবতেই পারিনি তুমি এভাবে। প্রয়োজন বোধ করিনি। আমার ব্যক্তিগত জীবন তোমাকে জানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তুমি কি আমাকে মেনে নেবে না ইমন? আমরা তো এক সময়। থামো সিমি, তোমার এখনো লজ্জা করে না? নিজের বোনের সংসার ভাঙতে চাও? সিমি চুপ করে গেল কয়েক সেকেন্ড। সে তো জানে ইমন তাকে এখনো ভালোবাসে। সিমি তার ছেলের হাসি দিয়ে বলল, সংসার ভাঙবে কেন? তোমাদের সংসারই তো ভালোবাসাই নেই। কে বলেছে ভালোবাসা নাই? আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। আর একটা সংসার টিকিয়ে রাখতে এর বেশি কি লাগে বলো? তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে ইমন। আমি কি তোমার জীবনের কিছুই ছিলাম না? বেঈমানদের আমি মনে রাখি না। যেদিন তুমি বিয়ের আসর থেকে পালিয়েছিলে সেদিনই তুমি আমার কাছে শেষ হয়ে গেছো। আমি ভুল করেছি ইমন। ভুলেরও সীমা থাকে। আজ শেষবার বলছি, আর কখনো আমাকে ফোন দেবে না। যদি আবার ফোন করো আমি আইনের আশ্রয় নেব। কারণ এখন আমি শুধু একজন প্রেমিক না, আমি একজন স্বামী। আমার জীবনে এখন শুধু নীলা, তুমি অতীত। এই কথা বলে ইমন কল কেটে দিল। ফোন নামিয়ে সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বুকের ভেতর কেবল একটা নাম ঘুরছে, নীলা। ইমন ফিস ফিস করে বলল, আমি তোমাকে হারাতে দেব না সোনা, ভুল হলেও ঠিক করে নেব। বাইরে বাতাস বইছে, আর ইমনে বুকের ভেতর ভালোবাসা আর অনুশোচনার যুদ্ধ চলছে নিঃশব্দে। নীলা 3:30 রুমে ঢুকিনি। সারাদিন ইমনের চোখ শুধু রুমের দরজায় তাকিয়ে থাকলো। প্রতিটা মুহূর্তে শুধু নীলার কথা ভেসে বেড়াচ্ছে তার মনে। ইমন আজ অফিসেও যায়নি। ইমন কথা বলতে চেয়েছে, কিন্তু নীলা পাত্তা দেয়নি। তার রাগ, তার চুপ থাকা সবকিছুই ইমনের মনে আগুন ধরিয়ে দিয়েছে। রাত নেমে গেছে। নীলা শেষ পর্যন্ত ঘরে ফিরল। ইমন দ্রুত এগিয়ে এসে নীলার পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো। তুমি তো রেগে আগুন হয়ে গেছো সোনা। এমন ভাব করছো যেন আমি তোমাকে ধোকা দিয়েছি। ছাড়ো ইমন। ইমন হাসে না, ছেড়ে না দিয়ে নীলার গলায় মুখ ডুবিয়ে কিস করতে করতে বলল, এখন আর ছাড় পাবে না সোনা। সারা দিন পালিয়েছ, এখন কোথায় পালাবে? রাগাবে না। রাগাবো কোন দুঃখে? আমি শুধু আদর করব। তারপর নীলার ঠোঁটে ঠোঁট ডুবি কিস করতে লাগলো। নীলার রাগ, অভিমান সব আস্তে আস্তে গলে যেতে লাগলো। ইমন হালকা হাসি দিয়ে বলল, সরি সোনা, আর কিছুই লুকাবো না। মিথ্যাবাদী। ইমন ঠোঁট থেকে চোখ তুলে নীলার চোখের দিকে তাকালো। সে জানে নীলা একটু অভিমান করেছে, আদর করলেই ঠিক হয়ে যাবে। না সোনা, আমি মিথ্যা বলছি না। আমি শুধু তোমাকে চাই। তোমার কাছে সত্যি কিছুই লুকানো নেই। আমাকে কখনো কষ্ট দিবে না তো? না সোনা, কখনো হবে না। এবার থেকে সব কিছু আমরা একে অপরের সঙ্গে শেয়ার করব। নীলার মুখে এক অদ্ভুত শান্তি এসে ভেসে উঠল। রাগার অভিমান ধীরে ধীরে মিলান হয়ে গেল। আর ইমন শুধু নীলার হাত ধরে বলল, ভালোবাসি সোনা, আর কখনো ছাড়বো না। নীলা এক গভীর নিঃশ্বাস নিল, চোখে অদ্ভুত উজ্জ্বলতা, গলায় কণ্ঠে কেমন আবেগ।
আমিও তোমাকে অনেক ভালোবাসি ইমন। এই কথার সঙ্গে সঙ্গে ইমন হঠাৎ নীলা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলাও প্রথমে কিছুটা লজ্জায় চোখ বন্ধ করলো, কিন্তু তার হৃদয়ে সেই মুহূর্তেই উত্তর দিতে লাগলো। ইমন এমন নিখুঁত স্পর্শে নীলাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। তার হাত, তার ঠোঁট, তার ছোঁয়া সবকিছুই নীলার রক্তে উত্তেজনা জাগাচ্ছে। ইমন গলা ভরা আবেগে বলল, তুমি আমার জীবনের সব কিছু শোনা, তোমাকে হারাতে চাই না কখনো। নীলার চোখের সামনে সমস্ত রাগ অভিমান ধীরে ধীরে মিলিয়ে গেল। নীলাও তার কণ্ঠে মধুর আবেগ এনে বলল, আমিও চাই না, আমি চাই না তোমাকে হারাতে ইমন। ইমনের চোখে আনন্দ, প্রাপ্তির আনন্দ, শান্তি সব একসঙ্গে ভেসে এলো। দুজনেই একে অপরের ঠোঁটে রইল। সব ক্ষোভ, অভিমান, সব দুঃখের অবসান ঘটল। রুমে রাতে নীরবতার, রোমাঞ্চের মধুর ছোঁয়া, প্রেমের আবেগ সব মিলে এক মধুর শান্তি ছড়িয়ে দিল। নীলা আর ইমন বুঝতে পারল এবার থেকে তারা একে অপরের জীবনে পুরোপুরি ভালোবাসা, বিশ্বাস এবং সঙ্গী হিসাবেই থাকবে।